পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু হয়ে গেল ডরের ৭৬তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে। রাত 12টা হচ্ছে সময়, গভীর রাত। ঢাকা শহরের জন্য তেমনটা গভীর না হলেও ঢাকার আশেপাশে যারা থাকেন এবং গ্রামাঞ্চল থেকে যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের জন্য খুবই গভীর রাত। এই গভীর রাত থেকে একেবারে নিশুতি রাত পর্যন্ত, রাত 2টো অব্দি কিংবা তারও কিছু বেশি সময় ধরে ডরের ৭৬তম পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকব। আমার সঙ্গে অন দ্য স্পট থেকে যোগ দেবে সুমন রেহান, সাউন্ডে কাজ করেছে লোমান, আর 3 জন বন্ধুকে নিয়ে আমাদের ডরের যাত্রা এবারের। কিশোর, নূপুর এবং ইমাম ঢাকার মিরপুরের এক হন্টেড বাসাতে ডরের এই পর্বটি ধারণ করা হয়েছে গত সপ্তাহে। প্রিয় শ্রোতা, আমরা ডরের ৭৬তম পর্ব শুরু করছি এবং শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের জন্য হন্টেড প্লেসে যাওয়ার সাউন্ড বাইট। আজকে তো বন্ধু কাছাকাছি না? একদম অনেক কাছাকাছি। ভালো হয়েছে। আর শীত কমে গেল, দোষ সেটাই হচ্ছে দুঃখ। এটাই দুঃখ। মনে আছে গত সপ্তাহের চা শীত গেল না? গত সপ্তাহের আগের সপ্তাহ কিন্তু মোটামুটি ভালো শীতের মধ্যে কাটাইছে। আজকে মনে হচ্ছে নর্মাল গরমের দিন। যাই হোক, আজকে আমরা সেই সুদূর গোপালগঞ্জ ছিল যেখানে বৃহস্পতিবার, এবার আবার সেই ঢাকায় চলে আসছে এবং ঢাকার এবারের গন্তব্যটা খুব কাছে। খুব কাছে? কোথায়? মিরপুর। মিরপুর। যাইতে অলমোস্ট সেম টাইমে লাগবে। দিনে দুপুরে যদি রওনা দিই তাইলে রাইট। আমরা রাতে বের হচ্ছে, সো খুব একটা সময় লাগবে না, অল্প সময়ই চলে যাব। রাইট। তাহলে কি মানে একটা সিএনজি নিয়ে চলে যাব। আর হলো, তুই চিনিস তো সবকিছু? আমি চিনি, কোনো সমস্যা নেই, কিন্তু ঝামেলা হচ্ছে সিএনজি নিয়ে যাবি, মিটারের যে অবস্থা, ভাড়া বাড়ছে তাও মিটারে চলতে চায় না। কেন? সম্ভব না। আবার জ্যামে আটকে গেলে মিটার চলতে থাকলেই টেনশন হয়। বুঝছিস? কোন জ্যামের টেনশনের সাথে মিটারের টেনশন দুইটা অ্যাড। ওকে, যাই হোক, আপাতত রাতের বেলা মনে হয় না জ্যামের টেনশন হবে, তো মিটারের টেনশন তো থাকছেই মাথায়। চল রওনা দিই। হ্যাঁ, এখনই রওনা দিব, চল। একটু রাত করেই আমরা পৌঁছে যাই মিরপুরে, আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্যে। পৌঁছে গেছি বন্ধু আমরা। এখন সবকিছু সেট। এখন আমরা জাস্ট 2টা কাজ বাকি। একটা হচ্ছে কার গল্প প্রথমে শুনবো এটা ঠিক করা, আর দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে আমরা কেন আজকে এখানে এই ব্যাপারটা নিয়ে আরেকটা কাজ আছে যেটা একটু বলে দিতে চাই। আজকে যে বাসাটাতে আমরা আছি খুবই সুন্দর একটা বাসা। খুবই সুন্দর বাসা, আসলে সুন্দর বাসা। সুন্দর একটা বাসা এবং বাসার সামনে বেশ বড়সড় একটা বেলকনি আছে। আমার মনে হয় ঢাকা শহরে মানুষ থাকার জন্য যেই ধরনের একটা বাসা সবসময় মানে খোঁজে, মন প্রাণ দিয়ে চায়, এরকম একটা বাসা। আশেপাশে বেশ খোলামেলা জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রত্যেকটা রুম থেকে সুন্দরভাবে আকাশ দেখা যায়। আসলেই মানে জোস একটা বাসা। বাট আনফরচুনেটলি এটার পেছনের যে কাহিনীটা রয়েছে, সো আপনার এই সমস্ত সৌন্দর্যগুলোকে পেছনে ফেলে দেয় এই বাসার যে কাহিনী আছে সেই কাহিনী। আসলে আমরা কাহিনীটা এখন বলে দিব? বলে দেওয়া ঠিক হবে? এটা তো আমরা বরাবর করেই আসছি আপনাদের সাথে। তবে এতটুকু বলে রাখা আমার মনে হয় উচিত দোষ, যে কয়েকদিন আগে আমাকে নামটা ভুলে গেলাম, আমি আমার পেজে দিয়েছি, মঈন ভাই নামে একজন, খুব সম্ভবত উনি একটা বাচ্চার সম্বন্ধে জানতে চেয়েছিলেন, একটা ভুতুরে একটা ঘটনার ব্যাপারে। আর আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এই জায়গাটার সাথেও বাচ্চা রিলেটেড। যাই হোক, আমাদের পুরো ডর টিম এখন আছে মিরপুরে কালশি এলাকার খুব বেশ ভালো একটা এরিয়াতে, এবং
আমরা যদি এই জায়গাটার, এই এরিয়াটার নাম বলি, সবাই খুব সহজে চিনে ফেলবে। সো আমরা আর এটা বলতে যাচ্ছি না। শুধু চিনে ফেলবে না দোষ, কেউ চিন্তাই করতে পারবে না যে এখানে হন্টেড কোনো প্লেস থাকতে পারে। রাইট, সেটাই। আমি যখন এর আগে দিনের বেলা এই এলাকা দিয়ে আসছিলাম, আমি খুব মনে মনে চাইছিলাম যে এরকম একটা বাসায় নেব, রাইট। কিন্তু এই ঘটনা জানার পর আমার সেই ইচ্ছাটা আপাতত নাই। সেটাই। তো যাই হোক, দেখা যাক যে আর যারা সামনে বসে আছে তাদের গল্প থেকে আমরা কি কি পাই। ওকে, তাহলে আমরা ফার্স্টে আমরা কাকে দিয়ে শুরু করি? আমার মনে হয় কিশোর ভাই, রাইট। আমি ওইটাই ভাবছিলাম, দুজনে মিলে গেল। চল তাহলে। ওকে, তাহলে কিশোর ভাইকে দিয়ে শুরু করি। প্রথমে তার একটু পরিচয়টা জানি, কোথায় থাকা হচ্ছে, কি করছে। আমি কিশোর আহমেদ, আমি পুবাল গাজীপুর থেকে এসেছি। গাজীপুর থাকি আমি, পেশায় আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করি। আর আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে ওগুলো কি আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স? হ্যাঁ, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। আমার সঙ্গে আরো দুজন ছিল, তারা সাক্ষী ছিল আর কি। ড্রাইভার ছিল, আমার বোনের জামাই ছিল আমার সঙ্গে। প্রথম গল্পটার মধ্যে আর কি, আমি যেটা প্রথম বলতে যাচ্ছি ওটাই। আচ্ছা, আপনার স্টোরিতে যাওয়ার আগে একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই আমি। আপনি যেহেতু টিচার, সো আপনার কোন স্টুডেন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে স্যার আসলেই কি ভূত বলে কোনো কিছু আছে, আপনি আসলে কি উত্তর দিবেন? এজ এ সায়েন্স টিচার আমি প্রথমত ভূত বলতে বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু ঘটনা, যেমন আমি আমার জীবনের ঘটনাগুলি কোনো ব্যাখ্যা পাই নাই। কিছু ঘটনা হয়তো ঘটে, আমরা জানি না সেটা কি ওই ব্যাখ্যা। সায়েন্স টিচার হিসেবে আমি সেটা ব্যাখ্যা দিতে পারি না। আপনি মানে ঠিক বলতেও চাচ্ছেন না যে আপনি বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস করার মতন কিছু ঘটনা আবার ঠিকই ঘটে। হ্যাঁ, ঠিক তাই। সো এটা হচ্ছে ডর নেই, এটা ডিনাই করতে পারছেন। মানে এটাই হচ্ছে ডর, মানে জাস্ট ইন বিটুইন লজিক এন্ড ইললজিক। ওকে, তাহলে আমরা স্টার্ট করি যে আপনি ফার্স্টে যে স্টোরিটা শেয়ার করতে চান সেটা কতদিন আগের ঘটনা? ঘটনাটা 2000 সালে রোজার ঈদের দিন। আমরা জাতীয় ঈদগাহ থেকে নামাজ পড়ে বাড়িতে আসলাম। আসার পরেই কোথায়? জাতীয় ঈদগাহ থেকে আর কি, ঢাকায় জাতীয় ঈদগাহ থেকে আমরা নামাজ পড়ে, আমরা তখন থাকতাম ঢাকার সিদ্দিক বাজার নামক একটা এলাকায়। সেখানে আসলাম, গ্রাম থেকে ফোন আসলো। তখন মোবাইলটা এরকম অ্যাভেলেবল ছিল না। আচ্ছা, 2000 সালের কথা বলছেন। তখন আমার বড় মামা ঠিক তখন ফোন দিচ্ছিল 10:30টার দিকে, যে আমার নানা আগে থেকে অসুস্থ ছিলেন গ্রামের বাড়িতে, যে আমার নানা মারা গেছেন। আচ্ছা, আমাদের বললো যত তাড়াতাড়ি সম্ভব লাশ দেখার জন্য, আমার নানাকে মাটি দেওয়ার জন্য যেমন চাঁদপুর চলে যায়। আমার আম্মা কান্নাকাটি শুরু করলো। আমরা ডিসাইড করলাম যে লাশ দেখতে যাব। কে কে যাবে? আমি যাব, আমার বোনের জামাই যাবো, আমার আব্বা আম্মা। আচ্ছা। তখন নতুন হলুদ রঙের ট্যাক্সি ক্যাব গুলি ঢাকার রাস্তায় নতুন। আচ্ছা। একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভারের সঙ্গে কথা বললাম যে আপ ডাউন 3000 টাকা নিবে। দর কষাকষি করার পরে 2500 টাকায় রাজি হলো। কিন্তু ড্রাইভার একটা অদ্ভুত প্রস্তাব করলো এখানে, যদি তখন প্রস্তাবটা অদ্ভুত মনে হয়নি, কারণ তখন আমরা হয়তো ওই দেন ধারণা ছিলাম না, ওই রকম মানসিকতা ছিলাম না। নানা মারা গেছে, এই জন্য আমরা আগে থেকে আপসেট ছিলাম। তো উনি বললো যে ঠিক আছে, উনি যাবে 2500 টাকা, কিন্তু আসার পর যদি মনে হয়, আমাদের যদি বিবেচনা যে ওনাকে আরো 500 টাকা দেওয়া উচিত, আমরা যেন সেই টাকাটা ওনাকে দেই। ওকে, আমরা কিছু না ভেবে রাজি হলাম, ঠিক আছে দিব আপনাকে। আচ্ছা। তো আমরা ঠিক 12:15টার দিকে রওনা দিলাম। 12:15টার দিকে রওনা দিয়ে চাঁদপুর যেতে সাধারণত 3 থেকে 3.5 ঘন্টা লাগার কথা। ড্রাইভারের পিছনের সিটে আমার আব্বা আম্মা আর আমার বোনের জামাই বসলো, ড্রাইভারের সঙ্গে পাশের সিটে আমি বসলাম। তো আমরা যাচ্ছি, ড্রাইভারের মিটার শো করতেছে প্রায় 80-90 এরকম গাড়ি টানতেছে, কিন্তু কোনো কারণের মধ্যে গাড়িটা যাচ্ছে না, দেরি হচ্ছে। মানে আপনারা ফিল করছেন যে খুব স্লো? হ্যাঁ, খুব স্লো। এখন সরাসরি চাঁদপুর যাওয়া যায়, ব্রিজ হয়েছে আগে, তখন কিন্তু ব্রিজ ছিল না, একটা ফেরি পার হতে হতো আমাদের, ইসুলি ঘাট, সেখানে একটা ফেরি পার হতে হতো। আচ্ছা। আমরা যখন ফেরি ঘাটে গেলাম সন্ধ্যা 6টা বেজে গেল। তখন 3-3.5 ঘন্টার তো অনেক বেশি হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে। ইচুলি ঘাট থেকে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট গ্রামে যেতে লাগার কথা আর কি, সেখান থেকে। কিন্তু ফেরিটা ওই পারে ছিল। বারবার আবার আমার মামা ফোন দিচ্ছে, যে কারণ গ্রাম অঞ্চলে যারা হুজুর ছিল তারা চাচ্ছে লাশ তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, সকালে মারা গেছে। ফেরিওয়ালাকে ওই পাশ থেকে ডাক দিলাম, ফেরিওয়ালা বললো যে ওইখান থেকে আরেকটা গাড়ি না আসলে এখানে উনি আসবে না। ওকে। তখন আমার আব্বা বললো যে ঠিক আছে, বলো যে আমরা ডাবল ভাড়া দিব। ফেরিতে যাওয়ার পর আমরা যখন গ্রামে গেলাম তখন 8টা বাজে। ওখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। গিয়ে দেখলাম যে নানার কবরটা অর্ধেক মাটি দেওয়া হয়ে গেছে। আমার আম্মা খুব কান্নাকাটি করলো, তো আমার মামারা ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলো। আমরা নানার কবরে বাকি মাটি টুক দিলাম। সাধারণত খাটে করে, যখন কাঠের খাট ছিল, খাটে করে লাশ এনে কবরের পাশে রাখে, তারপরে কবরে নামায়। যে ওই খাটে কবজা লাগানো, ছিটকেই লাগানো থাকে একটা সাইড দিয়ে, যাতে লাশটা নামাতে সুবিধা হয়। কবর দেওয়া শেষ, আমরা বাড়ির ভিতরে যাব, তখন 4টা লোক খাটটা টেনে তুললো। খাটের পাশ দিয়ে যখন আমি ক্রস করতে যাব, আমার একটা কালো শার্ট পরা ছিলাম, কালো শার্টে হাতার সঙ্গে খাটের সিট কিনতে লেগে একটা অংশ ছিঁড়ে গেল। আমি দেখলাম তাকে যে ছিঁড়া অংশটা, এবং ছিঁড়া অংশটা তখন এই খাটের সঙ্গে ঝুলেই ছিল। সবাই বাড়ির ভিতরে আসলাম, যে কান্নাকাটি করে আমরা আবার বিদায় নিলাম। 11টা বাজে তখন রাত। তখনই আবার ঢাকায় ফেরত আসবো, কারণ ভাড়া করেছেন। যখন আমরা রওনা দিলাম, ড্রাইভার বললো যে আমি চাঁদপুর গিয়ে গ্যাস নিব।
উনি যখন চাঁদপুর আসলো, কিন্তু দুর্ভাগ্যবশত কি ওই ফিলিং স্টেশনটা তখন বন্ধ। আর একটা ফিলিং স্টেশন কুমিল্লা। উনি যদি হাইওয়ে ধরে আসে তাহলে দেখা যাচ্ছে যে তার প্রায় 1 ঘন্টা সময় বেশি লাগে। তখন ড্রাইভার বললো এদিক দিয়ে যদি আমি যাই কুমিল্লা তাহলে আমার গ্যাসে কুলাবে না। ভিতর দিকে একটা রাস্তা আছে, উনি চিনে রাস্তাটা, সরু একটা রাস্তা আছে, সেই রাস্তা যদি আমি যাই তো শর্টকাট রাস্তা আর কি, সেই রাস্তায় গেলে আমি 1 ঘন্টা আগে যেতে পারবো। ওকে। তো আমরা বললাম ঠিক আছে, তো আপনি জানো দিকটা সমস্যা কি? উনি বললো যে এই রাস্তায় আমি যাব, কিন্তু যাওয়ার পথে আপনারা একটা প্রশ্ন করতে পারবেন না, আমার সঙ্গে কোনো কথা বলবেন না, বা আমি যাই করি আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না। আচ্ছা। আব্বা আম্মা পিছনে ঘুমিয়ে গেছে। আপনি কি এ দফাও ড্রাইভারের সাথে সামনে? হ্যাঁ, ওইখানে ছিলাম। আর আপনার বোনের জামাই আমার বোনের জামাই জেগে আছে। ড্রাইভার তো 3 জন আপনারা জেগে? হ্যাঁ, যে 3 জন জেগে আছে। আমরা বললাম ঠিক আছে, আমরা রাজি, আপনি যান। তো আমার বোনের জামাইয়ের দিকে তাকালাম, ও বললো ঠিক আছে আমরা কথা বলবো না। হাইওয়ে থেকে যখন এই ভিতরের রাস্তাটা নামলো, রাস্তাটা এত নিচু যে রাস্তাটা প্রায় ক্ষেতের সঙ্গে লাগানো, 1-1.5 ফিট হতো উঁচু, কোন জায়গায় প্রায় রাস্তা লাগানো। দুই পাশে লম্বা লম্বা পাট ক্ষেত আর 2 ইঞ্চি ক্ষেত, লম্বা লম্বা গাছ। অর্থাৎ গাড়ি যখন রাস্তার ভিতরে ঢুকে তখন পাশ থেকে কিছু দেখা যায়। অক্টোবর নভেম্বরের সময় আর কি অতটা শীত শুরু হয়নি। রাস্তাটা অত চওড়া না, সরু একটা রাস্তা, কিন্তু প্রচুর বাঁক রাস্তার মধ্যে। অক্টোবরের দিকে শীতের শুরুতে অতটা শীত পড়ে না, কিন্তু তারপর রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, মাঝে মধ্যে এত কুয়াশা যে সামনে হয়তো 10-12 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে, কিন্তু ড্রাইভার নির্বিকার চালাচ্ছে। যেহেতু শর্ত ছিল কোনো প্রশ্ন করবো না, কোনো প্রশ্ন তখন করিনি আমরা। 5 কিলোর মতো ভিতরে ঢোকার পরে ড্রাইভার একটা বাঁক নিল। বাঁক নেওয়ার পরে 20 থেকে 30 গজ দূরে লাস্ট টান একটা খাট পড়ে আছে, খাটিয়া। তো আমার কেন যেন মনে হচ্ছে এই খাটটা ওই খাটটাই। আপনার নানা কি? আমার নানাকে যেটা দিয়ে, আমার রাস্তা যেটা দিয়ে কবরস্থানে নিয়েছিল সেই খাটটাই। ঠিক আরেকটু যখন গাড়ি গেল তখন স্পষ্ট, গাড়ির স্পিডটা কম এখন, ওই আমার চোখ গেল কিন্তু ওই সিটকিনিটার দিকে শিওর হওয়ার জন্য। ওই সিটকিনিটার সঙ্গে তখন আমার শার্টের ওই কালো অংশটা ঝুলছে। আমি আবার আমার শার্টের দিকে তাকালাম, দেখো এই অংশটা, এটা মানে ঠিক একই মুহূর্তে আপনি দেখছেন আপনার শার্টটাও ছেঁড়া এবং ওই অংশটা ওখানে লেগে আছে। যখন আমি দেখলাম যে ওইখানে ওই অংশটা লেগে, তখন আমি শার্টের দিকে তাকালাম, ঠিক ওই শার্টটা ছেঁড়া, ওই যে অংশটা ওইখানে লাগানো। তারপরে খাটটা রাস্তার বাম সাইড গেসা, কিন্তু ডান দিকে পুরো রাস্তাটাই খালি। ড্রাইভার ইচ্ছা করলে ডান দিকে ওভারটেক করতে পারে খাটটাকে, কিন্তু উনি বাম দিকে নামে দেয়। মানে খাটিয়াটা যেই পাশে আছে ওই পাশ দিয়ে ক্রস করছে। এবং আরেকটু হলো হয়তো কি উনি ক্ষেতের মধ্যে গাড়িটা নামে দিত। একবার প্রশ্ন করতে গেছিলাম যে আপনি এটা কি করতেছেন এই রাস্তায়, কিন্তু শর্তের কথা মনে হলো, আর কিছু বললাম না। লুকিং গ্লাসটা যেটা আছে পিছনের গ্লাসটা, ওই গ্লাসটা দেখা যায়, শুরু থেকে তাকালাম, খাটটা তখন ওইভাবে পড়ে আছে। যাক, আরেকটা বাঘ ঘোরার পর খাটটা আমরা আর দেখলাম না। 4 নম্বরে আবার একটা বাঘ নিল, তখনও প্রায় 8-10 কিলো ভিতরে চলে গেছে ড্রাইভার। সাধারণত আমরা জানি যে ছাগল কখনো রাতের বেলা বাইরে থাকে না। একটা ছাগল, ঠিক ছাগল বললে ভুল হবে, গরুর বাছুরের সমান বড় ছাগলটা। শুধু মুখটা কালো আর পুরো অংশটাই সাদা, ধবধবে সাদা, হেডলাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং একটু রেয়ার কম্বিনেশন, ছাগলটা নির্বিকার জাবর কাটতেছে, তাকে এত রাত্রে ছাগল থাকার কথা না, কিন্তু তারপর ছাগলটা এখানে আছে। ঠিক এবারও ড্রাইভার তাই করলো, ডান দিকে জায়গা আছে কিন্তু ড্রাইভার বাম দিক দিয়ে ক্রস করলো। আচ্ছা, মানে ওই ছাগলের পাশ থেকে? হ্যাঁ, পাশ দিয়ে। আরেকটু হলো প্রায় ছাগলের সঙ্গে লাগিয়ে দেয়, এরকম অবস্থা। কিন্তু ড্রাইভার নির্বিকার। আমি ড্রাইভার দিকে 2-3বার তাকাইলাম, কিন্তু ড্রাইভারের মধ্যে কোনো ভাবলেশ নেই, উনি চালাচ্ছে। ছাগলটার যে দেখছেন আপনার রাস্তা, ওটার গলায় কোনো ধরনের দড়ি বাঁধা ছিল বা কোনো দড়ি টড়ি বাঁধা ছিল না? না, এমন হয় কি অনেক সময় এই ছাগল বা গরু গুলো তো গৃহপালিত থাকে, মানে দেখা গেছে যে ছিঁড়ে গেছে দড়ি বা ছুটে চলে আসছে, হারিয়ে গেছে, অনেক সময় বুঝে পায় না। বাট মূল এখানে যে ঝামেলাটা লাগলো দি কালার কম্বিনেশন। আমি কখনো এরকম ছাগল দেখিনি। এরকম শুধুমাত্র মাথাটাই সম্পূর্ণ একদম কালো, মাথার পরে গলার থেকে নিচের অংশটা সম্পূর্ণটাই সাদা। আচ্ছা। আরো 8-10 কিলো চালানো, চালানোর পরে আরেকটা রাস্তায় প্রচুর বাঁক, আগে কত পর্বর বাঁক নিচ্ছে, কিন্তু ড্রাইভার দক্ষ ভালোই চালায় ড্রাইভার মনে হচ্ছে। আরেকটা বাঁক নেওয়ার পরে 30 গজ দূরে আমরা তখন ওই মেয়েটাকে দেখলাম। মেয়েটা মানে মনে হচ্ছে কোন একটা বিয়ের আসতে কি পালে আসে, একদম বিয়ের গয়না টনা লাগানো, ঝকমকে একটা শাড়ি পরানো, ওই রাতের বেলায় মুখটা ঢাকা, কাপড়টা এমন ভাবে নামানো, মুখের ঘুমটাটা মানে মুখ দেখা যায় না, শুধুমাত্র একটা হাত বের করানো, সেই রাস্তার বাম পাশে হাতটা বের করে অর্থাৎ ইশারা করতেছে গাড়িটাকে থামার জন্য। ড্রাইভার এবারও ভাবলেশীন, কিন্তু আমার তখন মনে হচ্ছে যে সাধারণত এমন হয় যে ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়েদের বিয়ে টিয়ে দিলে তারা পালিয়ে আসে, এরকম হয়তো পালিয়ে আসছে এখানে বা আমাদের লিফট চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি মনে ভাবলাম যে ড্রাইভার হয়তো লিফট দিবে, কিন্তু ড্রাইভার লিফট দিচ্ছে না, ড্রাইভার চালাচ্ছে। ঠিক। আর আরেকটা আশ্চর্য মনে হচ্ছে, তো গাড়ির সামনে যাচ্ছি, মনে হচ্ছে যে পাটা মনে হচ্ছে একটু উঁচা, পাটা ঠিক স্পষ্ট মাটিতে লেগে নেই, পাটা মনে হচ্ছে ভাসতে, অর্থাৎ 6 থেকে 7 ইঞ্চি উপরে মেয়েটাকে মনে হচ্ছে, কারণ বাতাস যখন আসতেছে একটু মেয়েটা ধুলতেছে একটু, তারপর সঙ্গে মনে হচ্ছে বডিটাও ধুলে, এরকম একটা অবস্থা আর কি। তখন ভয় পেলাম, ঠিক ড্রাইভার মেয়েটাকে চাপা দিবে অবস্থা, ড্রাইভার চালাচ্ছে, অর্থাৎ ড্রাইভার মনে হচ্ছে যে মেয়েটার উপর দিয়ে চলে যাবে, ড্রাইভার চালাচ্ছে, স্পিডও বাড়তি ড্রাইভারের। ঠিক যখন চাপা দিবে, ঠিক ওই টাইমে আমার বোনের যাওয়ার পিছন থেকে চিৎকার করে উঠলো, চিৎকার করে বললো যে আরে ভাই, আপনি কি মেয়েটাকে মেরে ফেলবেন?
জোরে কি বলছে? পিছন থেকেও কথাটা বললো যে আপনি কি মেয়েটাকে মেরে ফেলবেন। ঠিক তখনই একটা প্রচন্ড আঘাত পড়লো সামনে গ্লাসে। ঠিক আমি যে পাশটায় বসা ওই জায়গায় বাম পাশটাই বসেছিলাম, বাম পাশে প্রচন্ড জোরে একটা থাপা পড়লো, গ্লাসটা ফাইটে গেল। আমি একদম চোখে হাত দিয়ে বসে পড়লাম নিচে। ড্রাইভার একদম ব্রেক করে ব্যাগ গিয়ে অনেক দূর পিছনে চলে আসলো। আচ্ছা, ড্রাইভার আসার পরে প্রচন্ড রাগে ড্রাইভার আমাদের সঙ্গে কথা শুরু করেছে, আপনাদের কথা বলতে মানা করছি, এটা বলে আপনার কথা বললেন কেন, যে আমার গাড়িটা ভাঙলো, এরকম অনেক কথা বলার পরে যাক ড্রাইভার আরেকটা বাঁকের পিছনে চলে গেল। ঠিক আরেকটু পরে আবার বাঁক থেকে বেরিয়ে আসুন, দেখলাম মেয়েটা নির্বিকার ওখানে ড্রাইভার ঠিক রাস্তার মাঝখানে এসে দাঁড়াইছে, দুহাত প্রসারিত করে রাস্তার মাঝখানে। এবার দেখাই যাচ্ছে যে হাতগুলি সাদা, জীবিত মানুষের হাতে এতটা সাদা হয় না, রক্ত শুকনো সাদা, হেডলাইটের যথেষ্ট আলো পড়েছে, বুঝা যাচ্ছে। এই হাতে একটা শাখা, সাদা একটা শাখা ছিল একটা হাতে, ধবধব একদম হেডলাইটের আলোতে, নতুন গাড়ি তো হেডলাইটের আলোতে প্রচন্ড চারপাশ ভেসে যাচ্ছে এরকম আলো আর কি। ড্রাইভার বললো ঠিক আছে আর কোনো কথা বলবেন না। আমরা বললাম ঠিক আছে আমরা বলবো না, আমরা এমনি চুপ হয়ে গেলাম ভয়ে। তো ড্রাইভার আবার নির্বিকার চালাচ্ছে, বোঝা যাচ্ছে যে হয়তো ড্রাইভার মেয়েটার উপর দিয়ে উঠাবে গাড়িটি। এবার ঠিক প্রচন্ড গতিতে ড্রাইভার কি করলো, স্পিড বাড়ে ঠিক মেয়েটার উপর দিয়ে গাড়িটা উঠে দিল আপনাদের সামনে। আমি হাত দিয়ে চোখ ঢেকে ফেলালাম, দৃশ্যটা দেখতে চাই না এই জন্য। ঠিক যখন গাড়িটা উপর দিয়ে উঠালো তখন কিচ্ছু শোনা যায় না, গাড়ির আওয়াজ ছিল আর প্রচন্ড একটা চিৎকার শোনা গেল, আর কিছু একটা খামছে ধরলে যেমন একটা আওয়াজ হয় এরকম খামছানোর একটা জিনিস শব্দ শুনলাম। আধা কিলোর মতো আসার পর একটা ব্রিজের উপর উঠলো, ব্রিজের উপর ওঠার সঙ্গে সঙ্গেই পিছনের চাকার টিউবটা পাংচার হলো চাকাটা। ঠিক তখন আবার ফজর আজান দিয়ে দিল। পরে ড্রাইভার নামলো, নাইমা স্পেয়ার চাকা ছিল ওই চাকাটা খুললো। খোলার পর আমাদের দেখালো যে চাকাটার মধ্যে একদম খামছে ধরে টায়ারটাকে খামছে ছিঁড়ে নিল, টায়ারের ভিতর দিয়েই টিউবটা একটু বেরিয়ে আসে, ওই টিউবটা এসে ব্রিজের উপরে এসে পাংচার হলো। ঠিক তখন দেখলাম যে আরো দুজন লোক আসতেছে গ্রামের ভিতর থেকে, মনে হয় তারা মসজিদে যাবে নামাজ পড়তে। তো তারা এসে আমাদের সঙ্গে বললো যে এখানে টায়ারটা পাংচার হয়েছে, আপনারা এত রাত্রে এখান দিয়ে আসলেন কেন, এখানে তো আসা ঠিক না আপনাদের এত রাত্রে, তো আপনাদের ভাগ্য ভালো যে টায়ারটা এইখানে এসে পাংচার হয়েছে যে ব্রিজটার উপরে, আর একটু আগে যদি টায়ারটা পাংচার হতো তাহলে আপনাদের ক্ষতি হতে পারতো। ঠিক আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত কিছু ঘটলো আমার আব্বা মা ঘুম থেকে জাগেনি, ওনারা জানেও না কি হয়েছে। শুধু আপনারা তিনজন, আমরা তিনজন দেখলাম, ড্রাইভার, আমি, আমার বোনের জামাই। তারপরে আবার চাকা পাল্টালো, চাকা পাল্টে উনি গুলিস্তান আমাদের নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর আমরা আর কোনো প্রশ্ন করলাম। ওই চাকাটাতে মানে পাংচারটা দেখতে পাচ্ছেন আপনারা, ওটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো কিছু খামছে ধরলে যেরকম গভীর একটা দাগ, মোটা গভীর একটা দাগ। এটা চিন্তা করছিস যদি এমন হয়তো রাস্তায় কোনো কিছু আছে ওগুলা বিধে হয়তো ইয়ে হয়ে গেছে, তাহলে তো এরকম পাওয়ার কথা ছিল না, একদম প্লেন হয়ে গেছে ভিতর থেকে, খুব প্লেনে টিউবটা বেরিয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস জানার ছিল, অ্যাকচুয়ালি ড্রাইভার তো আপনাদেরকে শুরু থেকেই বলেছিল তাই না যে কোনো প্রশ্ন করবেন না, এই পথ দিয়ে যাবো। উনি কি জানতেন আসলে? ওনাকে আমরা আর কোনো প্রশ্ন করি, আমরা যখন আমরা গুলিস্তান নামলাম, নামার পরে আগে যে দাবি করছিল যে যদি মনে হয় 500 টাকা বেশি, আমরা ওনাকে 500 টাকা বেশি, অর্থাৎ ওনাকে আমরা 3000 টাকাই দিলাম, কিন্তু ওনাকে আমরা প্রশ্নটা কখনো করিনি উনি কি জানতো। আমার ধারণা একটা যে যেহেতু উনি ড্রাইভার এবং হয়তো অনেক সময় সে নিয়ে গেছে মানুষজন এবং কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে বলেছে হয়তো। এটা ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আমাকে জাস্ট একটা জিনিসই আমার মাথায় বারবার ঘুরছে যে উনি কিন্তু ওই রাস্তায় যেতে যেতে 3টা জিনিস তারা দেখতে পেয়েছে, একটা হচ্ছে খাটিয়া, তারপর হচ্ছে ছাগল, তারপর হচ্ছে সেই মেয়েটা, এবং 3টা ক্ষেত্রেই ড্রাইভারের টেন্ডেন্সি ছিল তাদের যত কাছে দিয়ে যাওয়া সম্ভব কিন্তু দূরে থেকে যাওয়ার চেষ্টা করেনি। এই জিনিসটা আমার মাথায় ঘুরছে, মনে হচ্ছে আমি একটু জিজ্ঞেস করতে পারতাম যে তাকে why did you do that? সবাই এটা নরমালি এটাই করতো যে যত দূরে দিয়ে যাওয়া যায়। হ্যাঁ এটাই, কিন্তু উনি ওই কাজ দিয়ে যাচ্ছে, উনি কাজ দিয়েছে ওরা জানলাম না। আর সবচেয়ে বড় কথা আমরা 3 জন দেখা, একা দেখলে হয়তো জিনিসটা স্পষ্ট 3 জনের দেখা। ওকে, অদ্ভুত না? অদ্ভুত একটা ঘটনা ছিল। এবং অদ্ভুতের চেয়েও আমি আরো একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে যারা আজকে ডরে এই ঘটনাটা শুনছেন, অনেকেরই মনে হতে পারে ঘটনাটা আগে হয়তোবা কোথাও শুনেছেন, কারণ এই ধরনের ঘটনার ডরে আগে আমরা আরো একটা পেয়েছিলাম অনেকটা এরকমই। একটা জিনিস আমার মনে হচ্ছে যে শুরুতে যখন উনি বলছিল যে চাঁদপুর যেতে নর্মালি 3-4 ঘন্টা লাগে, ওনাদের অনেক সময় লেগে গেছে। এইরকম কেসে যখন কেউ রাস্তায় থাকে পৌঁছাতে চায় ওখানে, তার কাছে নর্মাল সময়টাও মনে হয় যে অনেক বেশি সময় লাগছে, মনে হচ্ছে যে গাড়িটা যাচ্ছে না, চলছে না। এটা একটা মানসিক সময় হতে পারে, কিন্তু আমি যদি ঘড়ির সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে তো পরিবর্তন হওয়ার কথা না, তাই না? তো সেক্ষেত্রে টাইমটাও এত সময় কিভাবে কেন লেগে গেল আমরা আসলে বুঝতে পারছি না যে এটার সাথে ওটার কোনো কানেকশন আছে কিনা। কিন্তু যেটার কথা আপনি লাস্টে বললেন যে খামচির দাগ আর গ্লাসটাও তখন ভাঙা ছিল, আপনার পাশের গ্লাস, মানে এটা আসলে কি বলা যাবে? আপনাদের এই অভিজ্ঞতা আশা করি এখানে যারা আছে শুনে আপনার কাছ থেকে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। সেটাই, লেটস নট গেট ইনটু দিস রোডস। কেউ যদি এই ধরনের কোনো রাস্তা দিয়ে যেতে থাকেন, এই ধরনের ঘটনা ঘটলে তখন হয়তো ডট টিমকে আবার জানাবেন। যাই হোক কিশোর ভাই, এটা শুনলাম আপনার একটা এক্সপিরিয়েন্স, এছাড়া আর কোনো? হ্যাঁ, আমার আরেকটা এক্সপিরিয়েন্স আছে। এই ঘটনাটা হচ্ছে আমরা তখন চাঁদপুর গিয়েছি বেড়াতে। আমরা সাধারণত ঢাকা থাকি আমি, তো আমার এক মামাতো বোন সে চাঁদপুর কলেজে পরে হোস্টেলে থাকে। একদিন আমার মামি অসুস্থ,
তো তাকে দেখতে গেছে, আমরা মামিকে দেখতে গেছিলাম, ও গেছে, তো ওর পরের দিন পরীক্ষা আছে, তো বলছে ভাইয়া আমাকে হোস্টেলে দিয়ে আসতে হবে। আচ্ছা। তো কে যাবে, আমাকে বললো যে ভাইয়া তুমি মোটরসাইকেল চালাতে পারো, তুমি আমাকে দিয়ে আসবা। চাস্তো ভাইয়া স্যার একটা, ওর মোটরসাইকেলটা বাড়িতে ছিল কিন্তু ও ছিল না, তো আমি ওটা ব্যবহার করতাম। তো ওকে বললাম ঠিক আছে দিয়ে আসবো। 11টা বা 11:30টার দিকে ওকে নিয়ে মোটরসাইকেলে যেতে মনে হয় যে 25 থেকে 26 মিনিট লাগছে আমার, মাত্র 10 থেকে 12 কিলো। আচ্ছা, এটা ঠিক কবের ঘটনা? এটা হচ্ছে 2004-এর ঘটনা। তোকে হোস্টেলে দিয়ে যখন ফিরতি পথ ধরবো তখন 12:30 বাজে। তখন আর ফেরি ছিল না, তখন চাঁদপুর ওই নদীর উপরে একটা ব্রিজ হয়েছে, 1/2 কিলো লম্বা হবে আর কি। আচ্ছা। যাওয়ার সময় ব্রিজের উপর দিয়ে গেছি, কোনো সমস্যা হয় নাই। আসার সময় তো ব্রিজের উপর দিয়ে ফেরত আসবো, রাত বেশি হয়ে গেছে, যদি আমার একটু ভয় করছিল একা একা যাওয়ার জন্য, তখন তো আমার বোন ছিল, অতটা ভয় করে নাই। কিন্তু এখন যখন ফেরত আসবো একটু ভয় করছিল। তো রওনা দিলাম, ব্রিজ থেকে 1/2 কিলো বা তার চেয়ে একটু কম হবে, রাস্তার মধ্যে একটা বৃদ্ধ লোক দাঁড়ায়, নর্মালি বৃদ্ধ লোক যেরকম আর কি, এরকম একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তো বৃদ্ধ লোকটা হাতে ইশারা বলতো, আমি থামাইলাম গাড়িটা। বৃদ্ধ লোকটা বললো যে বাবা আমি ব্রিজের ওই পারে যাবো, অনেকটু পথ হেঁটে যেতে পারবো না, অন্ধকার হয়ে গেছে, তুমি আমাকে একটু ব্রিজের ওই পারে নামিয়ে দিবা। আমি বললাম ঠিক আছে চাচা, সমস্যা না, আপনি উঠেন পিছনে। বৃদ্ধ লোকটা উঠে আমাকে খুব জোরে জড়িয়ে ধরলো। তা আমি মনে মনে ভাবলাম বয়স্ক লোক হয়তো ভয় পায় বা পড়ে যাওয়ার ভয় আছে, এই জন্য খুব জোরে চেপে ধরছে। তো স্বাভাবিক চালে ব্রিজের উপরে যখন উঠলাম গাড়িটা, তো বৃদ্ধ লোকটা পিছন থেকে কিছু একটা সামনে হাত দিয়ে, তার বাম হাত দিয়ে সামনে আগিয়ে দিয়ে বললো দেখো তো বাবা এই লোকটাকে চিনো কিনা। আমি সাইডে একটু তাকালাম, সাইডে তাকানোর পর যে দৃশ্যটা দেখলাম যে ওই লোকটার হাতে একটা মাথা, একদম মানে আশ্চর্য, একদম কাটা একটা মাথা, মাথার থেকে টপ টপ রক্ত পড়ছে স্পষ্ট আমি দেখতেছি। ব্রিজের উপর তখন লাইট ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এই মাথাটা ওই লোকটারই মাথা, যে আপনার পেছনে বসে, যে আমার পিছনে পড়লাম। বৃদ্ধ লোকটাকে চিনি, দেখলাম, আমি ওনার সঙ্গে কথা বলছি, ঠিক ওনার মাথাটাই সামনে এসে দিয়ে বললো যে বাবা দেখো তো এই লোকটাকে চিনো কিনা স্পষ্ট। এরপর আমার কোনো দৃশ্য মনে নেই। তারপরে অ্যাক্সিডেন্ট করলাম নামার সময়, গাড়ি ঠিক ঢালে যখন নামো তখনই দৃশ্যটা আর কি। তখন মনে হচ্ছে ডাল থেকে পড়ে গেছি, এবং নিচে যখন পড়ছে খাল ছিল, খালের পানিতে পড়ে হয়তো মেজর কোনো অ্যাক্সিডেন্ট আমার পায়ে এখনো দাগ টাগ আছে কয়েকটা। তো ওইরকম পড়ছি। পরের দিন সকালবেলা কৃষকরা গিয়া যারা মাঠে কাজ করতেছে তারা পাইছে। প্রায় 3 দিন পরে জ্ঞান ফিরছে আর কি আমার, স্পষ্ট দেখা ওই মাথাটা আর কি। মানে এমন চেহারা কেমন ছিল? সাধারণ? হ্যাঁ একদম সাধারণ চেহারা, সাধারণ কাটা মাথার চেহারা, ওই লোকটাই তো একদম ওইরকম চেহারা। মানে আশ্চর্য একটা ঘটনা, কিছুক্ষণ আগে কাটা হলে যেরকম একদম টপ টপ রক্ত পড়ছে, এরকম একটা রক্ত পড়ছে। আরো একবার মানে ওই যে মোটিভ, মানে কেন হঠাৎ করে যে এই জিনিসটা কেন ওনার সাথেই ঘটলো, এবং কোন ধরনের কোনো ক্ষতিও তো করা হয়নি। সেটাই আলটিমেটলি যেটা মনে হয়, যেন দে ওয়ান্ট টু শো দ্যাট দে এক্সিস্ট, শো করতে চাচ্ছে তারা যে হ্যাঁ আমরা কিন্তু আছি, আমরা কিন্তু আছি, এই ধরনের একটা ব্যাপার কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে। ইভেন এমনও যদি হতো যে উনি বুড়ো লোকটাকে লিফট দেয়নি, ইগনোর করেছে, সামনে গিয়ে সে তাকে ভয় দেখিয়েছে, সেটা এই ধরনের কিছু হলেও বুঝতাম। বাট হি ওয়ান্টেড টু হেল্প, সে কিন্তু তার মতন হেল্পটা করেছে, উল্টো তাকেই বিপদে ফেলে দিয়ে কিন্তু দেয়ার ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমরা জানি না আবার। হ্যাঁ ওইটাই। ওইখানে কি আর কোন সময় কি এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটেছে কিনা? পরে শুনছিলাম যে আর কি, যে ওই ব্রিজ থেকে আর কি একজন বৃদ্ধ লোক ওইখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেবি তখন মিলাতে পারলাম হয়তো ওই বৃদ্ধ লোকটাই হইতে পারে, ওইরকম আর কি। যে কতদিন আগে মারা গেছে আপনার সাথে ঘটনাটা ঘটার? বছর খানিক আগে। আমি পরবর্তী যখন শুনলাম আর কি, ওই কৃষকরা বলা বলি করে যে ওই রাত্রে গেলে প্রায় কারোর সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটে, এবং ওইখানে নাকি বৃদ্ধ প্রায় নাকি অন্য কারো না কারোর সঙ্গে লিপ্ত নেই, এরকম আর কি লোকজনের কাছ থেকে শোনা আর কি। আচ্ছা, হতে পারে এটার একটা কানেকশন আছে হয়তো, আমার মনে হয় হয়তো। ওকে, আর কোন ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স? আর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি টিচিং পেশায় আছি, আমি প্রচুর কি প্রাইভেট পড়াই, রাতেও পড়াই, প্রায় রাত 10টা পর্যন্ত আমি প্রাইভেট পড়াই। আর গ্রাম অঞ্চল এলাকাটা, তো এখানে আমি ওইরকম একটা মেয়েকে পড়াই আর কি। তো মেয়েটার নাম বলবো না, যে হয়তো ও শুনবে, ওর নামটা আমি অন্য একটা আমি বলবো, মেয়েটার নামটা বললে মেয়েটা ভয় পেতে পারে, মেয়েটা তো জানে না ঘটনাটা। তা আমি মেয়েটার নাম দিলাম অপরাজিতা। তোকে আমি সবসময় পড়াতাম 7টা থেকে 8টা পর্যন্ত সন্ধ্যা, এরকম তাকে পড়াতে যাচ্ছি। সাধারণত বৃহস্পতিবার আমি তাকে পড়াতাম না, কিন্তু তার আগে একটু ঘটনা বলি। সে প্রায় আমার সঙ্গে বাসায় যাইতো, যদি তার সঙ্গে রাস্তায় দেখা হতো, তার বাবার দোকান ছিল, সে মাঝে মধ্যে ওখানে আসতো। একদিন বললো যে স্যার আপনি পড়াতে যাবেন এখন? আমি বললাম ঠিক আছে এখন যাবো পড়াতে। তোরাও বললো ঠিক আছে আমাকে একটু নিয়ে যান তাহলে। তোর বাবা বললো ঠিক আছে তাহলে আপনি ওকে নিয়ে যান। তো ওকে নিয়ে যাচ্ছি, পথের মধ্যে ওর একটা খালার বাড়ি আছে। আচ্ছা, মেন রোড থেকে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সেই ভিতরের রাস্তা থেকেই আনারস বাগান আছে, তার ভিতর দিয়ে একটু রাস্তা, অল্প একটু রাস্তার ভিতরে বাড়িটা আর কি। তো বললো যে স্যার আপনি একটু দাঁড়ান, আমি খালার বাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসি। তো আমি মোটরসাইকেলটা সেখানে রাখলাম, সে 5 মিনিটের মধ্যে ফেরত আসলো। যাক আমরা চলে গেলাম। সেদিনকার ঘটনার কিছু না, আমি জাস্ট খালার বাড়িটা চিনে রাখলাম, এটা খালার বাড়ি। তার 1 সপ্তাহ পরে আবার বৃহস্পতিবারে গেছি তাকে পড়াতে, যদিও বৃহস্পতিবার পড়াতে যাওয়ার কথা না, অন্যদের মিস গেছে, এই জন্য বৃহস্পতিবার পড়াতে যাবো। ওকে আর বাড়িতে পেলাম না। ওর আব্বা তো সাধারণত থাকে না, তবে ওদিন ছিল। বললো যে স্যার ও তো ফরিদপুর গেছে, দাদি অসুস্থ, দেখতে গেছে, আপনি আজকে বৃহস্পতিবার, আপনি শুক্রবার আসবেন না শনিবার আসবেন? ঠিক আছে ভাই তাহলে আমি চলে যাই। তো বললো যে না
আসছেন যখন এক কাপ চা খেয়েছেন, আপনার সঙ্গে একটু গল্প করি, আপনার সঙ্গে তো গল্প করার সময় পাই না। আচ্ছা আচ্ছা। তোমার সঙ্গে গল্প করতে করতে বললাম, মনে মনে ভাবলাম আমার তো 8টা পর্যন্ত সময় আছেই, তবে যে আমি ফিরতে পারতো ওই পথ দিয়ে আবার আসতেছি। আচ্ছা। ঠিক আসার পর ঠিক ওর খালার বাড়ির সামনে যে পথ, সেই পথটা থেকে একটু দূরে, যখন একটু দূরে তখনই দেখি হেডলাইটের আলো গেল, মোটরসাইকেলে আসছি, ঠিক মেয়েটা দাঁড়িয়ে আছে ওই পথটার মধ্যে। যে আপনার স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট, যেটা অপরাজিতা যে বললাম, সে অপরাজিতা ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আগের দিন সে আমার সঙ্গে যে ড্রেস পরে গেছিল ওই দিন ওই ড্রেসটা পরাই। ওই যে আপনি যে এই জায়গাটার কথা বললেন, হ্যাঁ, যে যে জায়গা- আনারস বাগানের ঠিক হ্যাঁ, আগে আগে ওই জায়গায়, ওই জায়গাটায় আচ্ছা। দাঁড়িয়ে আছে এখানে। আমি মনে মনে ভাবলাম যে ও তুমি তাহলে খালার বাড়িতে থেকে মানে পড়া ফাঁকি দেওয়ার জন্য বলতেছো ফরিদপুর গেছো। আমার তখন একবার মনে পড়তো না ও তো আসলে ফরিদপুর গেছে, কিছুক্ষণ জন্য ভুলে মনে গেলাম। হবে তাকে সামনে দেখলে? হ্যাঁ, তাকে সামনে দেখলাম, যখন ওকে দেখলাম আরেকটু আগে গেলাম, যে বললাম যে ঠিক আছে জিজ্ঞাসা করে দিয়ে এখানে দাঁড়িয়ে আসো, অথচ পড়াশোনা করো না, সামনে পরীক্ষা, পড়া ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে আসো, বলছো ফরিদপুর গেছো। কিন্তু ঠিক আরেকটু যাওয়ার পরে আমার চেতনা ফিরত আসলে, মনে করলাম না ও তো এখানে নাই, তাহলে ওকে দাঁড়িয়ে আছে, ও হাতার ইশারা জাস্ট দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে পিছন দিক দিয়ে চলে যায়, গাড়িটা ঘুরে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। যখন ওকে দেখলাম আরেকটু আগে গেলাম, যে বললাম যে ঠিক আছে জিজ্ঞাসা করে দিয়ে এখানে দাঁড়িয়ে আসো, অথচ পড়াশোনা করো না, সামনে পরীক্ষা, পড়া ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে আসো, বলছো ফরিদপুর গেছো। কিন্তু ঠিক আরেকটু যাওয়ার পরে আমার চেতনা ফিরত আসলে, মনে করলাম না ও তো এখানে নাই, তাহলে ওকে দাঁড়িয়ে আছে, ও হাতার ইশারা জাস্ট দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে পিছন দিক দিয়ে চলে যায়, গাড়িটা ঘুরে। কিন্তু গাড়িটা ঘুরে সরু রাস্তা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর তখন আমি মোটরসাইকেল তো এই চালাই, আমি নতুনই চালাই, ওরকম দক্ষ চালকও না তখন। যখন নামবো আমি বললাম তাহলে তো নামতে হবে, কিন্তু আমি নামতে ভয় পাচ্ছি, যে মোটরসাইকেল থেকে নামতে আমার মনের মধ্যে কাজ করতেছে যে হয়তো গাড়ির উপরে থাকলে ভূত বা অন্য কিছু মানুষকে ক্ষতি করতে পারে না, ওটা কাজে আমার যত ধরুন দোয়া টোয়া পড়া ছিল পরে নিছি। আচ্ছা। ভয় পাচ্ছি আমি খুব, কিন্তু হেডলাইট আলোতে দেখা যাচ্ছে ওকে। এখন ভাবলাম যে যদি ঘুরতে যাই তাহলে নামতে হবে, আমি তো যাবো কি করে রাস্তা, আমি চাচ্ছি যে রাস্তাটাকে মানে তাকে এড়িয়ে অন্য কোথাও দিয়ে চলে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে মেয়েটা, আমি অনেকবার হর্ন বাজালাম যে আশেপাশে যদি কেউ থাকে, যদি জায়গা উঠে, কিন্তু আশেপাশে কেউ আসলো না। যদিও কত 8টা বাজে, তো আমার বাড়িঘর একটু দূরে দূরে ছিল, রাস্তার পাশে একটা কাঁঠাল বাগান, তো ওই দিক দিয়ে যদি বাগানের ভিতর দিয়ে গাড়িটা আমি ঘুরিয়ে নিয়ে যেতে পারি তাহলে তো মেয়েটাকে এড়িয়ে যাওয়া যাবে। আমি তখন ঠিক করলাম যে গাড়িটা হেডলাইট বন্ধ করলাম, স্টারও বন্ধ করলাম না, গাড়ি চলতেছে, স্টারও চালু আছে। আমি ঠিক তখন একদম পুরো বাগানের ভিতর দিয়ে ঘুরে, অনেকটুকু রাস্তা দিয়ে ঘুরে, পিছলা রাস্তা ছিল, আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট করতাম, আর ভয়ও ছিল মনের মধ্যে প্রচন্ড জোরে। গাছের ভিতর দিয়ে আমি তাকে পাশ কাটিয়ে সামনে আসলাম, সামনে এসে পিছনে তাকালাম, এবার দেখলাম ঠিক প্রচন্ড বড় বড় দুটো চোখ, এত বড় বড় দুটো চোখ লাল করে আমার দিকে তাকাইছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। ওই মেয়েটাই তাড়াতাড়ি ঘুরিয়ে আমি মেন রোডে উঠার আগে হর্ন দিয়ে উঠতে হয়, কারণ ওই দিক থেকে গাড়ি আসে উল্টা দিক থেকে, কিন্তু আমি হর্ন দিয়ে নে ভয়ে বা ভুলে গেছি হয়তো। ঠিক আমি যখন উঠলাম মেন রোড দিক থেকে, আরো 2টা মোটরসাইকেল আসছে, একটা প্রায় আমার সঙ্গে লেগে গেল। একটা লোক ধমক দিয়ে বললো, এই গাড়ি দিয়ে দেখা চালান না, আপনি এমনি গাড়ি চালান কেন, আর হর্ন দিয়ে আসবেন না। তখন আর পিছনের লোকটা বললো যে উনি হয়তো এই রাস্তাতে ভয় পেয়েছে, এত দূরে আমাকে একজন বললো রাস্তায় কিছু দেখছেন, আমি বললাম যে না রাস্তায় কিছু দেখি নাই। ঠিক আছে, আমি তারপরে বাজারে আসলাম, বাজারে এসে হোটেলে গিয়ে পানি খেলাম, পানি খাওয়ার পরে ফোন দিলাম, অপরাজ দিকে ফোন দিলাম। ও বললো যে স্যার আমি তো ফরিদপুর, আপনি আসছেন? আমি হ্যাঁ আমি তো পরে আসলাম। আপনি আসলেন কেন? আমি তো ফরিদপুর, আপনি শনিবার এসে। ওই ঘটনাকে আমি কখনো ভুলি নাই। না না না, এই ঘটনা আসলে বলার কিছু নেই তাকে, এলাকাবাসী কিন্তু জানে এখানে সামথিং হ্যাপেন্স, কারণ ওই ছেলেগুলোর কথোপকথন থেকে বোঝা গেছে। এবং আপনার আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত, আপনি আপনার স্টুডেন্টকে বলেননি ঘটনাটা, কারণ বাচ্চা মানুষ ভয় পেয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, এবং ঘটনাটা আমার কাছে একটু অন্যরকম ভাবে ভালো লেগেছে, কারণ হচ্ছে ঘটনার প্রথম অংশে কিন্তু আমরা বুঝতেই পারিনি যে ওই জায়গাটার সাথে কিছু রিলেটেড, কিন্তু যে বা যে জিনিসটা ওনাকে কিশোর ভাইকে ভয় দেখানোর চেষ্টা করেছে ওই মেয়েটার রূপ ধরে, সে কিন্তু ওই দিন নামিয়ে দেওয়ার সময় দেখেছে, তখন থেকে কিন্তু তারা নোটেড, স্টোরি কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। আদারওয়াইজ পরের দিন ঠিক সেম ড্রেসে সেম ছদ্মবেশে এসে দাঁড়িয়ে যাওয়াটা কিন্তু পসিবল ছিল না। তার মানে কিছু একটা হলে সেদিনও হতে পারতো, বাই চান্স বেঁচে গেছে। তো আমরা আশা করছি অপরিচিতা ছদ্ম নামে যে মেয়েটার কথা বলছি তার সাথে তো কোন রকম কোন রিলেশনে আসেনি এই গল্পটা পরবর্তীতে, তার তো কোন রকম কোন প্রবলেম হয় না, যেহেতু সেখানেই তার পুকুর বাসা, সেখানে সে স্টে করেছে, দ্যাটস ওয়াই আমার একটু এইজন্য আমি জায়গার নামটা কিন্তু উল্লেখ করিনি। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট কিশোর ভাই আপনার এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আরো একজন অতিথির কাছে যাব, আর আবারও শুনবো ডর মানে ভয় বলতে তারা আসলে কি বোঝে। আর আমি আর সুমন্ত একটা জিনিস নিয়ে খুব ভালো প্রবলেমেই আছি ইদানিং, সেটা হচ্ছে দোষ আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টোরির মোটিভ খুঁজে পাচ্ছি যে ওয়াই আর অল দিস হ্যাপেনিং। আমরা অনেক এরকম পেয়েছি, অনেক এরকম এক্সপেরিয়েন্স পেয়েছি যেটার সাথে একটা টাচ ছিল যে না এই সময় এই লোকটা এই কাজটা করেছিল বা এই মহিলাটা এই কাজটা করেছিল, যেই কারণে 2 বছর পরে বা 2 মাস পরে বা 1.5 ঘন্টা পরে তার সাথে এই ধরনের ঘটনাটা ঘটে। বাট এই বেশ কিছু ডরের পর্বে আমরা এমন কিছু
কিছু স্টোরি পাচ্ছি যেগুলোতে অ্যাকচুয়ালি কোনো মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে আসলে না। মানে এই মোটিভ খুঁজে না পাওয়ার ঘটনা কিন্তু পৃথিবীতে অনেক ছড়িয়ে আছে, অনেক কিছু আছে। অনেক। মানে আমি কিছুদিন আগে আমার পেজে ফেসবুকে একজন লিখেছিল একটা জায়গার কথা, মানে আমি তার নামটা ভুলে গেছি, সাইফুল বা রফিক এই ধরনের কিছু একটা হবে, সে দুবাইতে থাকে খুব সম্ভবত। আমাকে একটা জায়গার কথা লিখে পাঠিয়েছিল, মেক্সিকোর একটা জায়গা, আচ্ছা, জোন অফ সাইলেন্স জায়গাটা এই নামে পরিচিত। ওই ঘটনাটার এমন হচ্ছে যে ওইখানে তোর সব অদ্ভুত ধরনের কাজ কারবার ঘটে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল যে অক্ষরেখায় আছে, এই জায়গাটাও মেক্সিকো ঠিক একই অক্ষরেখাতে আছে। আচ্ছা। এবং ওখানে তোর অদ্ভুত ধরনের কিছু স্টোন পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। এবং ওইখানকার প্রাণীগুলো একটু অদ্ভুত প্রকৃতির এবং গাছপালাগুলো একটু অদ্ভুত প্রকৃতির এবং মানে বিভিন্ন ধরনের সিমটম আছে ওই এলাকাটাতে। একজন পাইলট এটা প্রথম পায় 1930 সাল থেকে। সে মেক্সিকোর একজন পাইলট, যখন উপর দিয়ে ফ্লাই করে যাচ্ছিল হঠাৎ করে সে রেডিও কন্ট্যাক্ট হারায় ফেলে, জাস্ট লাইক বারমুডা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, কিন্তু যদিও দুর্ঘটনা হয় না, কিন্তু হারায় ফেলে রেডিও কন্ট্যাক্ট। তার পরবর্তীতে এই জায়গাটা নিয়ে আমাদের ঘাটাঘাটি শুরু হয় এবং এখনো অনেকে ওইখানে তুই সেলফোন অন করতে পারবি না, হ্যাঁ, অফ হয়ে যায়, বিভিন্ন ধরনের। কিন্তু এটার মোটিভটা মানে খুব অ্যাডভান্স সায়েন্স দিয়ে এখনো পর্যন্ত বের করা যায়নি যে কেন এই জায়গাটা কেন এখানেই কেন এমন হচ্ছে। তো যাই হোক, এই যে মোটিভ ছাড়া বললি না কোনো কিছু ঘটে, মানে আই থিঙ্ক whenever it happens without a motive, আসলে ব্যাপারটা এরকম হয় যে আমরা মোটিভটা বুঝতে পারছি না। রাইট, এটাই হচ্ছে মূল বিষয়। মোটিভ অবশ্যই আছে, আমরা হয়তো মানুষরা এখনো ওই লেভেল পর্যন্ত যেতে পারিনি। ভেরি ট্রু। তো যাই হোক, এরকম অনেক ঘটনা আমরা আমাদের অতিথিদের কাছে শুনেছি যেটা মোটিভহীন। আরো কিছু পাই কিনা দেখি। তো এখন আপনি আমাদের গল্প বলবেন, আপনার নামটা কি? আমার নাম নূপুর। আচ্ছা নূপুর, আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো কি শুধুই আপনার সাথে ঘটে না আপনি শুনেছেন এরকম আছে? না, অ্যাকচুয়ালি কিছু ঘটনা আছে যে আমার সাথে একা ঘটেছে, আর কিছু ঘটনা আমার কাজিন ভাইয়ারা থাকে তাদের সাথে, সবার সাথে একসাথে। ওকে, দেন লেটস গো ফর স্টোরিজ। আমরা প্রথমেই এক্সপেরিয়েন্সে চলে যাব। ফার্স্ট আপনি কোন এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন? ফার্স্ট আমার লাইফে যে স্টোরিটা ঘটছে সেটাই, এক কাজিনের বিয়ে থাকে। তো আমরা কত বছর আগের ঘটনা বলছেন? এটা 2012 সালের এবং ঘটনা। এটাই হচ্ছে আপনার প্রথম প্যারানরমাল অ্যাক্টিভিটির যে আপনি সাক্ষী হয়েছেন এই প্রথমবার? জি। ওকে, তাহলে এবার একবার আমরা শুনি গল্পটা। আমার ভাইয়ার বিয়ে, তো গেলাম চাচির বাসায়। তো চাচির বাসাটা ছিল 4 তলা। চাচিরা থাকতো হইলো দোতলায়, 3 তলা ভাড়া, 4 তলায় ভাড়া ছিল আর নিচ তলায় ভাড়া। তো বাসাটা আমরা যখন যাই খালি ছিল। তো চাচিরা 2টা বেড রাখছে ওখানে ঘুমানোর জন্য, কোনো বিয়ে মানুষ টানুষ আসবে থাকবে। গায়ে হলুদ শেষ রাতে 3টার মধ্যে আমরা সবাই শুতে যাই, যে রাতে 3টা হয়ে গেছে সবাই শোবো। তো যাওয়ার পর হঠাৎ করে আমরা দেখি কি, খেয়াল করি যে জানালা দিয়ে একটা দড়ি, পাশ লাগানো একটা দড়ি ঝুলতেছে। তো পাশ লাগানো দড়ি বলতে মানে ফাঁসের দড়ি? মানুষ যদি গলায় ফাঁসি দেয় যেরকম একটা দড়ি ঝুলানো থাকে ওরকম দড়ি। আমার এক আপে বলতেছে পরে হয়তো বা গরু টরু জবাই টবাই দিবে, এই জন্য হয়তো বা এই দড়ি টড়ি এখানে ঝুলছে রাখছে ছাদের উপর। তো একসময় আপু বলতেছে ঠিক আছে তোমরা শুয়ে পড়ো। হঠাৎ আমরা শুতে গেলাম, শুতে যাওয়ার পর দেখি হঠাৎ করে একটা মেয়ে ঝুলতেছে ওই ফাঁসের ভেতর। তো সবাই দেখি হঠাৎ করে ডরে গেলাম। হ্যাঁ, সবাই একসাথে সবাই দেখলাম যে ফাঁসে ওই মেয়েটা দড়িতে ঝুলতেছে। তো হঠাৎ করে আবার মেয়েটা ভ্যানিশ হয়ে গেল। ওটা তো হচ্ছে মানে আপনারা যেখান থেকে জানালা দিয়ে দেখছেন? হ্যাঁ, জানালাটা গরমের দিন ছিল তো জানালা খোলা ছিল। ওকে, ওটা মানে বিল্ডিং এর বাইরে ঝুলছিল? হ্যাঁ, বিল্ডিং এর বাইরে, জানালার পাশে, একেবারে পাশে। আচ্ছা, তো ঝুলতেছিল। আমরা আবার জানালার পাশে আমাদের বেড ছিল, সবাই মাত্র শুতে যাব এই সময় সবাই দেখে ভয় পেয়েছে। হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হয়ে যাওয়ার পর আপু বলছে এটা কিছু না, হয়তো বা মনের ভুল, বা এখানে তোমরা হয়তো বা শুনছো কেউ ফাঁসি দিছিল, তো এই জন্য। তো আমরা জানতাম আসলে আপনারা শুনেছিলেন না, অ্যাকচুয়ালি এখানে আমরা 3 জন জানতাম না, বাকি সবাই জানতো। তো হঠাৎ করে সবাই আমরা শুনলাম যে না, এখানে একটা মেয়ে এই বাসায় এই রুমে ফাঁসি দিছে, আর এই বাসায় এরকম আরো কিছু ভাড়াটি এসে চলে গেছে। তাই পর্যায়ে আমার চাচিরা ভাড়া দেওয়া বন্ধ করে দিল, আর বিয়ের কারণেই এখানে যে এরকম 2টা বেড রাখছে। তো যাই হোক, আপু বলতেছে ছোট মানে আপনারা থাকার আগে এই রুমটা ফাঁকাই থাকতো? জি, ফাঁকা থাকতো। তো আপু বলতেছে যাই হোক তোমরা ছোট পরে শুয়ে পড়ো। তো সবাই শুয়ে পড়লাম। হঠাৎ করে মানে আমরা শুয়েছি এই রুমে, আর এ পাশের রুমে আপু বসে মেহেদি দিতেছিল হাতে। তো হঠাৎ করে উনি দেখে যে যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটাকে আমাদের রুমে
আচ্ছা, আমার রুমে সেই মেয়েটাকে দেখে আপু আমার এক বোন বলতেছে এই ঘুমাইতে আসছিস কেন, উঠে দেখ উঠে কি, তো উঠে সবাই দেখি ওই মেয়েটা মানে আছে রুমের মধ্যে। তো সবাই দেখে ভয় পেলাম, ভয় পেয়ে চিৎকার চিকি শুনে আমার যেমন এক নিচে থেকে সবাই আসে। আসার পর আমার এক আপু হঠাৎ করে খুব পাগলামি করে, মানে যে আপুটা মেহেদি দিতেছিল সে খুব পাগলামি করতেছে, সবাইকে যেরকম কাউকে মারতে আসতেছে, বলতেছে যে আমি ফাঁসি দেবো, আমি মারা যাব, বা যে আসতেছে তাকে বলতেছে তোকে আমার সাথে নিয়ে যাবো, ফাঁসি দেবো, মারা যাবো। অ্যাবনরমাল আচরণ শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আজান দিয়ে দিচ্ছে, যেহেতু আমরা 3টার মধ্যে ঘুমাই গেছিলাম, 1 ঘন্টার মধ্যে এরকম হয়। আজান দেয়, আজানের পর হুজুর নিয়ে আসে একটা আমার এক চাচু যে, হুজুর নিয়ে আসার পর বলতেছে যে আপনাদের এখানে তো অনেক ভাড়াটিয়া এসে চলে গেছে, থাকতো না, আর আপনাদের এখানে একটা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে, তার যেরকম মৃত্যুটা যে অস্বাভাবিক মৃত্যু, তার আত্মাটা এখনো ঘোরাঘুরি করতেছে, তাকে ভোগ টোক দিতে হবে। তো একসময় তাকে জিজ্ঞেস করলো তুই এখানে আসছত কেন, ধরছত কেন, বলতেছে যে হ্যাঁ আমি ধরবো, ওকে ছাড়বো না, ওকে নিয়ে যাবো। এই উত্তরটা কোথা থেকে আসছে? ওই আমার আপুর উপরে তো ভর করছে, আপু বলতেছে নিয়ে যাবো, বলতেছে আচ্ছা তুই কি দেওয়া যাবে, বলতেছে যে আমাকে ভোগ দিতে হবে, 10 কেজি মিষ্টি, 10 পদের ফল আর 1 ডেক বিরিয়ানি দিতে হবে, আর এই সবকিছু সহকারে এই ওরে এই রুমে একা দিয়ে যাবি, আমি সবকিছু নিয়ে তোদের ওরে দিয়ে যাবো। তো তারপরে দিন রাতে সবকিছু আয়োজন করে ভোগ টোক, নতুন কাপড় টাপড়, বিরিয়ানি টিরিয়ানি করে রুমে রাখে। ওই রুমে রাখার পর ওই আমার আপুটাকেও একা ওই রুমে রাখে, রাখার পর রুম লক করে দেয়। লক করার পর আমরা উপর থেকে অনেক শব্দ শুনি, অনেক শব্দ শোনার পর আমরা সবাই সকালে যাই, যে দেখি আপু নিচে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর কোনো খাবার কিছু নেই, সব। এত ঘন্টা উনি একাই ছিল? হ্যাঁ। আপনারা মানে কোন রকম কোন সিকিউরিটি ম্যানেজমেন্ট করেছিলেন যে ভিতরে যদি কোনো প্রবলেম হয়? আমাদের এটা মানা করছে, ওই হুজুর বলছে ওকে যদি আমরা এরকম কিছু করতে চাই তাহলে ওকে মেরে ফেলবে। তাহলে এমন যদি হতো বাই চান্স যে আপনারা যে দেখলেন উনি মৃত অবস্থায় আছেন, তখন আপনার রেসপন্সিবিলিটিটা কাকে দিতেন? হুজুর মানে যে মেয়েটা মারা গেছে ওকে জিজ্ঞেস করছে তুমি যদি কিছু করো, বলতেছে যে না আমরা মৃত মানুষ, আমরা মিথ্যা বলবো না। সেই ক্ষেত্রে মৃত মানুষ খাওয়া দাওয়া কিভাবে করে এটা একটু আমাকে বলেন। অ্যাকচুয়ালি ভাইয়া এটা অনেক জায়গায় হয়, সেটা অস্বাভাবিক মৃত্যু যারা হয় তারা এরকম ভোগ টোক চায়, এখন তারা কিভাবে খায় সেটা প্রমাণ আজ পর্যন্ত কেউ পায়নি। আমি যতটুকু জানি একটা মানুষ যদি মৃত্যু হয় তার তো শরীরের প্রয়োজন নেই, আর শরীর না থাকলে খাওয়ার প্রয়োজন পড়ার কথা না। কিন্তু ঘটনা হচ্ছে আমরা আসলে জানি না, মানে আসলে এরকম কিন্তু অনেকবার শুনেছি, শি ইজ নট দ্য ফার্স্ট ওয়ান টেলিং দিস, এরকম অনেকবার আমরা শুনেছি, কিন্তু আমি আসলেও বুঝি না যে এটার ক্ষেত্রে এই প্রয়োজনটা কেন বা কি জন্য পড়তে পারে। মানে নিশ্চয়ই আপনারা তো পরের দিন যে আমরা হুজুরকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা ওনার তো মানে আমার এক ভাইয়া এরকম সবকিছুতে লজিক খোঁজে, তো উনি বলতেছে উনি তো মারা গেছে, তো উনি ভোগটা চাইতেছে কেন, তো হুজুর উত্তর দিল যে উনি মারা গেছে ঠিক আছে, ওনার আত্মাটা তো এখানে, খারাপ যে জিনিসটা ওটা রয়ে গেছে, তো উনি কি ফাঁসি দেখা যায় দেখছি একটা কারণ ছিল ওটার পিছনে, তো যাওয়ার আগে কিছু জিনিস বা যে খারাপ জিনিসটা ওটাকে ঠিক করার জন্য লাগে এই খাবারগুলো, এই জিনিসগুলো লাগে। মোরাল কথাটা হচ্ছে অতৃপ্ত আত্মাটা রয়ে গেছে যেটাকে শান্ত করার জন্য কোনো এক্সচেঞ্জ। সবচেয়ে বড় কথা তারা যখন ভোগ দেয় বলতো ভোগের সাথে কিছু জিনিস থাকে সেটা আমরা তোমাদের বলতে পারবো না, তো সেই জিনিসটার কারণে ওই আত্মাটা চলে যায় আর থাকে না। এজন্য পরের দিন আপনারা গিয়ে কি খাবারগুলা কি একদম ভ্যানিশ অবস্থায় একবারে ভ্যানিশ, কিছু খাবার ছিটানো ছিল, মানে মাটিতে ছিটানো ছিল, বাকি যেরকম 1 ডেক বিরিয়ানি একটা মানুষ তো স্বাভাবিক আমার আপু যদি একা খেতো সম্ভব ছিল না, ওইটা ভ্যানিশ 10 পদের ফল, এক এক ফল এক এক ধরনের ফল 5 কেজি 10 কেজি করে দেওয়া ছিল, ওই একটা ফল ছিল না, 10 কেজি মিষ্টি। আপনারা শিওর যে এগুলো বাইরে ফেলে দেওয়া হয় নাই বা কোনো? বাইরে তো পাশে হলো বিল্ডিং, আচ্ছা এই পাশেও বিল্ডিং এই পাশেও বিল্ডিং, আর ফালানোর কোনো জায়গা নাই, স্পেস নেই, বা টয়লেটেও যদি ফেলতো সেটা ভাইয়া মানে টয়লেটে তো অন্য কিছু করা যেত না, ভেসে উঠতো। রাইট, মানে পরিমাণে যেহেতু হিউজ পরিমাণে ছিল, সো আমি হয়তো লজিক্যালি বলতে পারি যে তাদের তো খাবার খাওয়ার কথা না, কিন্তু খাবারগুলো গেল কোথায়, এটা লজিক আমার কাছে নাই। রাইট, এই জন্যই হচ্ছে ঘটনাটা একটু অন্যরকম অদ্ভুত রকম হয়ে গেছে আর কি। আপনি যেটা বলছিলেন যে ওই দড়ি দেখার আগ পর্যন্ত আপনারা জানতেন না যে ওই রুমে কিছু ঘটেছিল, মানে 3 জন জানতো, বাকিরা জানতাম না। মানে দেখছিস এখানেও আমি প্রথমে ভেবেছিলাম কি হয়তো জানে যে এখানে একটা ঘটনা ঘটেছে, মানসিকভাবে একটা ওই ধরনের কিছু চিন্তা করছে, কিন্তু ওনারা তো জানতোই না সেখানে ঘটেছে। ওনারা যদি জানতো মানসিকভাবে একই টাইমে 3-4 জনের একসাথে দেখা কিন্তু সম্ভব। এক এক সময় এক একজন মানসিকভাবে দুর্বল হতে পারে, এক এক সময় দেখতে পারে। ওই বাসে 9 জন ছিলাম, তো সবাই দেখছি, একজন দেখলে না হলে ভাবতাম যে মনের ভুল বা একজন কিন্তু শুনছি জানি, কিন্তু ভাই 9 জন দেখা তো সেটা তো। এই হচ্ছে আপনার প্রথম এক্সপেরিয়েন্স। এরপরে আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স? জি ভাইয়া, তারপর আমার সাথে যেটা ঘটে আমার বিয়ের পর আমরা একটা বাসায় থাকি, ওই ফ্যামিলি বাসা
আমরা স্টেট রুমে থাকি, সামনে আরো 2টা রুম আর এই পাশে একটা রুম, আর আমাদের টয়লেটটা ছিল 10-15 হাত দূরে। ওই বাসায় প্রায় সময় একটা মেয়ে আমাদের ঘরের দরজার উপর যে কানিস দেখতাম পা ঝুলিয়ে বসে থাকতো। হ্যাঁ, আমি রাতে দিনে দেখতাম প্রায় সময় যখন একা থাকতাম, বা রাত্রেও যদি সবাই ঘুমিয়ে যেত। একটা রুম ছিল, নানু নিচে ঘুমাতো। মেয়েটা দেখতে মনে হয় মেয়েটাকে কেউ খুব টর্চার করছে। একটা ড্রেস পরানো, কিরকম শ্যাওলা কালার একটা ড্রেস পরানো, বয়স 20-22। আচ্ছা। তো আমি এটা আমার হাজবেন্ডকে বলছি, নানুকে বলছি, তারা হাসতো, বিশ্বাস করতো না আমার কথা। তো একদিন আমি আমার হাজবেন্ডের সাথে রাত্রে রাগ করে ঘুমাইছি, রাত্রে 2-2:30 বাজবে, তো টয়লেটে যাবো। তো আমি আমার হাজবেন্ডকে অনেক ডাকছি, নানুকে অনেক ডাকছি, এখন থেকে কেউ ওঠে না। আমি ওনাদের জোরতে জোরতে ধাক্কাইছি, কেউ ওঠে না। তো ভাবলাম তা আমি চলে যাই, কি হবে। তো যাওয়ার পর দেখি টয়লেটের দরজাটা আপজানো, লাইট অন করানো আর পানি পড়তেছে। তো আমি ভাবলাম যে পাশের রুমের হয়তো বা কেউ গেছে, আমি একটু ওয়েট করি। তো কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর দেখি কি লাইট অফ, পানি শব্দটা আছে হালকা হালকা। বললাম না কি কেউ যায়নি, আমি দেখলাম মনের ভুল যে লাইট অন করানো। তো আমি লাইট অন করলাম, জাস্ট গেলাম, দরজাটা ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পর আমি দেখি যে একটা লোক শর্ট প্যান্ট পরা, তার শরীরে অস্বাভাবিক দাগ, যেমন কেউ একটা ছুরি দিয়ে যদি কারো শরীরে একবার ক্যাঁচা ক্যাঁচা করে ওরকম দাগ, তার চোখ লাল, রক্ত পড়তেছে, সে আমাকে ধরতে আসতেছে। তো আমি দৌড় দিলাম, আমি দৌড়াইতেছি কিন্তু আমার রাস্তা শেষ হইতেছে না। যেখানে 1 মিনিটের মধ্যে আমি দৌড়ে ঘরে আসতে পারি, কিন্তু আমি অনেকক্ষণ দৌড়াইছি, আমি ঘরে আসতে পারতেছি না। এর মধ্যে দেখি যে ওই লোকটা আমাকে এখনই ধরে ফেলবে, সামনে এসে পড়ছে। তো এর মধ্যে যখন আমি আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম, এর মধ্যে ঘরে আসছি। আসার পর দরজা লাগাইয়া দেখি ওই মেয়েটাই উপরে আবার বসে আছে, বলতেছে যে আজকে তুই বাঁচবি না, আজকে তুই শেষ, তোর মেরে ফেলবো। উপরে বলতে কোথায় তখন? মানে আমি যেরকম এই যে ভাইয়া দরজাটা না উপরে কানিসটা, আমি দরজাটা লাগাইতেছি, মেয়ে উপর থেকে বলতেছে, এরকমই একটা অবস্থা। তো আমি খুব ভয় পাইয়া মানে আমি ডাকতেছি আমার নানুকে, আমার হাজবেন্ডকে, কিন্তু কেউ আমার ডাক শুনতেছে না। তো আমি কি করব, এর মধ্যে আমি জোরতে জোরতে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। হঠাৎ করে দেখি মেয়েটা ভ্যানিশ। আমার হাজবেন্ড উঠলো, নানু উঠলো, কি হয়েছে, তুমি কি করতেছো উঠা বসা? তো আমি সব ঘটনা খুলে বললাম। তো আমার হাজবেন্ড আমার নানু যে খুঁজে আসলো ওইখানে টয়লেটে, কোথাও কিছু পাইলো না। তো তারপরের দিন সকালে আমি পাকের ঘর টয়লেট একসাথে ছিল আমাদের, তো আমি পাকের ঘরে ছিলাম। তো আমাদের পাশের ঘরের এক মহিলা, উনি দেখা আমি সাদা শাড়ি পরে ঘরে খাটে বসে আছি। তো উনি বলতেছে যে নুপুর ম্যাচটা দাও তো, তোমাদের ম্যাচ আছে। তো উনি বলে আমি নাকি কথা বলি না, ওনার দিকে গোড়ায় তাকায় আছি। তো উনি আমি কথা বলি না, কোনো রেসপন্স করি না, এই জন্য উনি চলে গেছে। তো উনি পাকের ঘরে যেয়ে দেখে আমি বলতেছে এই তোমার না মাত্র ঘরে দিকে আসলাম, তুমি এখানে আসলা করতে। তো আমি বললাম যে না আপু, আমি তো এখানে ছিলাম, আমি ঘরে যাই। মানে আপনার ঘরে আপনার বিছানায় অন্য কেউ আপনার মতো করে বসে? মানে আমার নানু আমার হাজবেন্ড বাসায় ছিল না, আমি একা ছিলাম। প্রায় সকাল 10টার মধ্যে, মানে আমি ছিলাম তখন মানে পাকের ঘরে রান্না করতেছিলাম। তো বাসায় কেউ ছিল না, আমার রুমটা খালি ছিল, দরজা খোলা ছিল। তো ওই মহিলা যে চাওয়ার পর দেখে এই অবস্থা। আচ্ছা, আপনি যখন বলছিলেন যে ওয়াশরুম থেকে যখন দেখতে পেয়েছিলেন, তখন কি ওটা পুরুষ কেউ একজন? হ্যাঁ, ছেলে একজন ছিল, মানে একটু মোটা সোটা লম্বা চূড়া, তার শরীরে এত অস্বাভাবিক দাগ ছিল, মানে নর্মাল একটা মানুষও যদি দরজার মধ্যে আপনি যাকে দেখতে পেয়েছেন সে হচ্ছে একটা মেয়ে। জি। সো তারপর ওই বাসায় কি আর কিছু ঘটেছে আপনার সঙ্গে? না, অ্যাকচুয়ালি আমার সাথে ওই বাসায় আর কিছু ঘটেনি, কিন্তু এভাবে আমরা যখন বাসাটা ওই মাসে ছেড়ে দিই, তখন শুনি যে ওই রুমটাতে মানুষ খুন করা হয়েছিল। মানুষ খুন করা হওয়াতে ওই অনেক দিন ভাড়া দেওয়া নেই, তারপর আরো 2টা ভাড়াটিয়া থাকছিল, তারা চলে যাওয়ার পর আমি আসছি। যে রুমটাতে আপনি না থাকা অবস্থায় আপনাকে সাদা শাড়ি পরে দেখেছিল, জি, সেই রুমটাতেই একটা মার্ডার হয়। এবং কি আমি ওই মেয়েটার বর্ণনা যখন বাসায় সবাইকে দিই, সবাই বলে যে এরকমই মেয়েটা মারা গেছে, এই রুমে যারা ছিল এরকমই মেয়েটা ছিল, এই বললো। What an experience! আমি জানি না এটা নিয়ে কি বলা উচিত। Alright, so it's time for another experience to go. আমরা আরো একটা এক্সপেরিয়েন্স শুনবো ওনার কাছ থেকে, জানি না এটা আগেরটার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে কিনা। এই ঘটনাটা ঘটে আমার গ্রামের বাড়ি। তো একসময় আমি আমার আব্বু, আমার বড় বোন আর আমি আমাদের দেশের বাসায় যাই। তো যাওয়ার পর আমার এক ভাইয়া আর 2 বোন, আমরা 2 বোন 5 জন মিলে ঘুরতে যাই একটা জায়গায়। এটা কবের ঘটনা? এটা 2014 ঘটনা। আমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবা মারা গেছে। তো কোথায় গ্রামের বাড়ি? আরিয়ল। একটা জায়গা আছে, নাম হলো প্রেম বাগান। তো আমরা ওইখানে যাই, জায়গাটা খুব সুন্দর। তো দেখার জন্য যাই। তো আসার পথে কিছু দূর আসার পর আমার ভাইয়ার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তো দেখা হয়ে যায়, ভাইয়া কথা বলতে বলতে প্রায় রাত্র 8টা থেকে 9টা বেজে যায়। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাবো, সামনে একটা শ্মশান আছে। তো এখানটা গেলেও সমস্যা হবে, এখানটা গেল। তো ভাইয়া বলতেছে যে এখানটা যেহেতু আলো টালো আছে, এখানটা চলে যাই তাড়াতাড়ি। তো আমরা কিছু দূর আসলাম, ভাইয়া
ভাইয়ার ফ্রেন্ডকে বিদায় দিয়ে আসার পর হঠাৎ করে দেখি 3টা বিড়াল, 2টা কালো বিড়াল, একটা সাদা বিড়াল। তো ভাইয়ার ওগুলা তাড়ানোর চেষ্টা করলো যে এই যাও চল সর। ওগুলো কি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছিল? সামনে। তো এগুলা যায় না, তো আমরা সাইড কেটে সামনে গেলাম। আচ্ছা। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি ওগুলা 3টা কুকুর হয়ে গেছে। ভাইয়া বলতেছে তোমার কিছু করো না, তোমার তাড়াতাড়ি হাঁটো। তো আমরা তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতে কুকুর 3টা আমাদের ঘিরে ধরে। আচ্ছা। এমন একটা ভাব নেই যে আমাদের এখনই কামড়ে দেবে। তো আমার এক বোন ও ভয়ে কি করছে, ওই যে শ্মশান আছে না তার গেটের মতো ঢুকে গেছে। আচ্ছা। তো ওর পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে যায়। তো ও কাউকে বলে না, যাই হোক ভাইয়া কুকুর গোড়াই করে বাসায় নিয়ে আসে তাড়াতাড়ি করে আমাদের। তখন কয়টা বাজে আপনারা যখন বাসায় পৌঁছেছেন? বাসায় পৌঁছাতে 10টা বাজে। আচ্ছা। তো গ্রামের বাসায় এটা বহুত অনেক রাত, অনেক রাত। ও আর বলে নাই যে ওর কাটাই করছে, তো ওর মধ্যে ওর অনেক জ্বর আসে। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া আমরা সবাই করছে, ও করে নাই। ওর রাতে অনেক জ্বর আসে, ঘুমায়। তো ওর মধ্যে টিনে অনেক ঝিলাঝিলি শব্দ শুনে। আচ্ছা। তো এই একদিন হয়েছে কি, ও স্বপ্নে দেখে ওর এক ফ্রেন্ড এসে ওকে ডাকতেছে, আমরা বাইরে এক জায়গায় যাবো। তো ঘুমের মধ্যে উঠা ও চলে যায়। তো এর মধ্যে আমার আন্টি আবার দেখে ফেলে যে ও এত রাত্র কই যেতেছে, দেখো তোর পিছিয়ে যাও। তো আঙ্কেল আসে, ও হাঁটতেছে কিন্তু আঙ্কেল ওর সাথে হাইটা পারতেছে না, আঙ্কেলে লাগতেছে ও দৌড়াইতেছে। আচ্ছা। তো আস্তে আস্তে এক পর্যায়ে ওই শ্মশানের ভিতর আসে। আসার পর ওর সেন্স আসে যে আমি শ্মশানের ভিতর আসি। ও খুব ভয় পাইতেছে। হঠাৎ করে দেখে একটা মেয়ে, ওই মেয়েটা হাসতেছে আবার কান্না করতেছে। মেয়েটা মানে কি করছিল? মানে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে, যেরকম কিছু মৃত্যু মানুষ দেখলেই তো তাদের বোঝা যায় যে এই মানুষটা মৃত। আচ্ছা। হ্যাঁ, তো একটা মেয়ে এরকম সাদা শাড়ি পরা ওর সামনে দিয়ে একবার হাইটে যাইতেছে, হাসতেছে আবার কান্না করতেছে। এখন ও কি করবে? এবং তখন হচ্ছে আপনার সেই বোন টোটালি সেন্সে আছে, শ্মশানে ঢোকার পর থেকে সে সব বুঝতে পারছে। হ্যাঁ, আসার সময় তাকে সম্ভবত তার সেন্সটা আরেকজনের কাবুতে ছিল, তাকে নিয়ে আসছে। আসার পর তার সেন্সটা এসে আবার পেয়ে গেছে। আসার পর সে এগুলো দেখে তো খুব ভয় পেতেছে। হঠাৎ করে ওই যে মেয়েটাকে দেখতেছে সেই মেয়েটাকে ধরতে আসতেছে। তো দেখা সেন্সলেস হয়ে যায়। এর মধ্যে আমার আঙ্কেল তারা সেও কিছু মানুষ নিয়ে যায়, দেখে যে ওখানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। বাসায় নিয়ে আসার পর যাই হোক ওর সেন্স আনা হয়, রাত্রে ঘুম টুম পাড়ানো হয়, ওর সাথে মানুষ থাকা হয়। তার 2-1 দিন পর ও আবার ও রাত্রে এরকমই ঘুমায়। ও ঘুমায় অ্যাকচুয়ালি ওর বড় বোনের সাথে। তো বাসা থেকে রাত্রে 3টা বাজে আবার ওকে কে জানি ডাকে। তো ও স্বপ্নে দেখতেছে, হ্যাঁ না তার পরের দিন হ্যাঁ, তাকে ও স্বপ্নে দেখতেছে যে কে জানি ওকে ডাকতেছে। তো ও রুম থেকে বের হয়ে যায় কিন্তু কেউ শব্দ শুনে না। ও যে বের হয় শব্দ শুনে না। ও হাঁটতে থাকে, হাঁটতে ওই বাড়ির সামনে একটা আছে, পুকুর আছে, ওকে ওখানে চুবাইতেছে। হয়তো রাতে 3টা থেকে শুরু হচ্ছে, 1-2 ঘন্টা ওকে অনেক চুবাইছে, মারার জন্য ওই করছে। তো হঠাৎ করে আজান পরে পর ওই নামাজ পড়ার জন্য মানুষ বেরোয়, দেখে এখন ওর মাথা চুবাইতেছে। মাথা অন্য কাউকে দেখতেছে না, শুধু ওরে দেখতেছে যে ওর মাথা একবার ভিতরে নিতেছে, একবার উপরে উঠতেছে, আর ও মানে ছোটাছুটি করতেছে। এক লোক নামাজ পড়ার জন্য অজু করবে বের হয়েছে, দেখে তারপর মানুষজন ডাক দিয়ে ওকে উঠায়। তারপর হুজুর আনা হয়, বলতেছে যে ওইখানে গেছে যে ওই যে কাঁটাটা যে ঢুকছে ওইটা একটা মৃত মানুষের কাঁটা ছিল। হ্যাঁ, তো মানুষ মারা যায়, পোড়া টোড়ানো হয় না। তো বেশি না 5-6 দিন আগে একটা মেয়ে পোড়ানো হয়েছিল, ওই মেয়ের হাড়। এটা মুসলমানদের মধ্যে যেমন একটা জানাজা দেওয়া হয়, একটা নিয়ম কানুন, ওদের মধ্যে শুধু পোড়ানো হয়। তো এজন্যই যে ওইটা খারাপ জিনিসটা ওরে পাইছিল। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হিন্দু ধর্ম অনুযায়ী খুব সুন্দর প্রসিডিউরের মাধ্যমেই এটা পোড়ানো হয়। আমাদের হুজুর ভাইয়া যেটা বলছে, উনি একটা ভুল তথ্য দিয়েছেন। এটা ঘটনাটা এরকম হতে পারে, আমার যেটা মনে হচ্ছে শুনে সেটা হচ্ছে যে তার পায়ে যে কাঁটাটা বিঁধেছিল সেটা একটা অ্যাকচুয়ালি কাঁটা না, হাড়টির একটা অংশ ছিল, হাড়ের অংশ। যেই অংশটার প্রয়োজনটা অবশ্যই বোধ করবে যার শরীর ছিল তার। এই কারণে সে বারবার কিন্তু মুখ করে ঘুমের মধ্যে কিন্তু চলে যাচ্ছিল সেই শ্মশানগুলোতে। যখন হুজুরকে আনা হয়, হুজুর জিজ্ঞেস করে তোমার ধরছ কেন? তো উনি বলছে যে আমাকে কয়েকদিন আগে পোড়ানো হয়েছে, আর ও ওইখানে গেছে কেন। একটু আগে রেহান যেটা বলছিল, আসলে মানে অনেকেই হয়তো ডরে, মানে রেহানের আমার পেজে অনেকেই বলে যে আমরা কিছু কিছু বিষয় আছে যে এটা কারো প্রতি কোনো ধরনের ইঙ্গিত করে আসলে কোনো কিছু বলা হয় না। কারণ একটু আগে যে ইনফরমেশনটা আপনার তরফ থেকে হয়তো হুজুর বলেছে, হয়তো বা উনি বিষয়টা অন্যভাবে বলেছে, কিন্তু আমরা শুধু এতটুকু বলতে চাই যে আসলে প্রত্যেকটা ধর্মেই মৃত্যু পরবর্তী যে প্রসেসগুলো আছে তাদের ধর্মের রীতি অনুযায়ী সেটা মেনেই করা হয়, এবং হয়তো একটা আরেকটার থেকে ভিন্ন ভাবে হয়ে থাকে, কিন্তু তাদের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। তো সেই জন্য আমরা ডট টিম থেকে আমরা বলতে পারি, প্লিজ মানে কেউ কিছু মনে করবেন না যে আমরা এখানে কাউকে কোনো ভাবে কোন রকম কোন আবেগকে আমরা ছোট করছি না, করছি না, কোনোভাবেই না। এটা যার যার প্রসিডিউর শেষে মেনটেন করবে। প্রত্যেকটা মানুষের তার আলাদা নীতি আছে, প্রত্যেকটা রিলিজিয়ানেরও আলাদা নীতি আছে। ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুধু
শুনছেন আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। আজকে 3 জন অতিথি আমাদের সঙ্গে, কিশোর, নুপুর এবং ইমাম। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্য, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্য পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর, এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন প্রিয় অনুষ্ঠান ডর, এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। কোনো আবেগকে আমরা ছোট করছি না, বা চাই না, করে দিচ্ছি না, কোনোভাবেই না। এটা যার যার প্রসিডিওর শেষে মেনটেন করবে। প্রত্যেকটা মানুষের তার আলাদা নীতি আছে, প্রত্যেকটা রিলিজিয়ানেরও আলাদা নীতি আছে। সো আমরা কখনোই এভাবে ধরে না নিই যে তারা ঠিক মতন করছে না, এরা ঠিক মতন করছে না। মূল একদম রাইট জায়গায় যেটা, একটা মানুষের প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে, আর তারপরের প্রসিডিওর গুলো সবই শরীর সম্পর্কিত। যেই শরীর নিয়ে আসলে যিনি সৃষ্টি করেছেন তার কোনো মাথা ব্যথা নেই। সো আমরা কিভাবে হয়েছে না হয়েছে সেই টপিকে নাই যাই, বরং আমার কাছে মনে হয় আপনি যখনই বলেছেন যে কাটা ফুটেছে, তখন থেকে আমার কাছে এই সন্দেহটাই হচ্ছিল, এবং এই কাটাটা কোনো একজনের শরীরের অংশ, এবং সে সেটা ফেরত চাচ্ছে বলেই অংশটা যার ভেতরে ধারণ করছে, যে ভেতরে ধারণ করছে তাকে বারবার টেনে নিয়ে আসছে সেই জায়গায়। আমি যদি পারতাম আপুকে নিয়ে আসতাম, আমার ওই আপু ওই পা দিয়ে এখন হাঁটতে পারে না। ওনার ওই পা মানে প্যারালাইসিস এর মতন হয়ে 3 দিন পরই ওই পা দিয়ে এখন হাঁটতে পারে না। কি হয়েছিল, মানে এর পরবর্তীতে কিভাবে উনি ওখান থেকে কি ঘটনা ঘটেছিল? ওনার সাথে আরো অনেক ঘটনা ঘটতো। যেরকম বাসায় তো মাছ টাছ আনা হইতোই, ঘরে মাছ আনলে কাঁচা মাছ পাইতো না, মাংস আনলে মাংস পাইতো না, অনেক কিছু পাইতো না। তো মাঝে মাঝে ওর যেমন বালিশ আছে না, বালিশের নিচে হাড় পাইতো। হ্যাঁ, ওই যে মাছ টাছের কাটা হাড় গুলা পাওয়া যেত, বালিশের নিচে পাওয়া যেত। তো বাসায় এরকম অনেক মানুষ আসলে মানে ভয় পাইতো ওরে দেখলে এক সময়। তো যখন হুজুরকে ডাকা হয়, হুজুর বললো যে ওর সাথে কিছু আছে, ওইটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নাও ও মারা যাবে, ওরে মাইরা ফেলাই। তো তখন ডাকা হওয়ার পর হুজুর আসলো। আসার পর প্রথম ওদের বাড়িটা, তোমাদের বাড়িটা বন্ধ করো। হুজুর বাড়ি বন্ধ করলো। বাড়ি বন্ধ করার পর হুজুর বাসে আসছে ওরে ঠিক করতে। হুজুর আসছে ওরে মানে বাইন্দা টাইন্দা ওরে ঠিক করবো। হুজুরে বলতেছে তোর আমি মেরা ফেলাম, তুই আমার পারবি ছাড়াইতে, আমি তোর মেরা ফেলাম। হুজুর বলতেছে তুই আমার মেরা ফেলাবি, কিভাবে মারবি? বলতেছে এইভাবে মারমু, তুই কি আমার দেখতে পারবি? তুই আমার দেখতে পারবি না, আমি তোর মেরা ফেলাম। তো হুজুর যাই হোক বললো যে এটা খুব ভালো জিনিস একটা, মানে ভালো বলতে খারাপের দিক থেকে ভালো রকম ক্ষমতাশীল, অনেক ক্ষমতাশীল সে, সেটাই ভালো রকমের খারাপ। তো এরপর উনি কি করলো, 7 জন হুজুর নিয়ে আসছে। সেদিন অনেক কিছু আনার পর 7 হুজুর বাড়ির মানে চারদিকে ছড়িয়া থাকছে, শুধু একটা রাস্তা খোলা রাখছে। তো আর 7 জনের হাতে 7টা গজা দেওয়া হয়েছে। বলছে যে আমি বড় হুজুর যে ছিল সে ছিল মধ্যে, যে আমি যখন আল্লাহু আকবার বলবো তোমরা 7টা গজা বাড়ির মধ্যে সাথে সাথে পুঁতে দিবা। সাথে সাথে পুঁতে দিয়া তোমরা সবাই সামনে সামনে চলে যাবা, কেউ পিছনে তাকাইবা না। পিছনে যে তাকাইবা সে কিন্তু শেষ, সে সাথে সাথে মারা যাইবা। আর যখন এটা করতেছে আমার আপু একটা রুমে বন্দি করে রাখছে, খুব ছটফট করতেছে যে তোরা এটা খারাপ করতেছ, আমি ওর মেয়েরা ফালামু, তোরদের মেয়েরা ফালামু। বলতেছে তুই পারলে মারিস। এর মধ্যে হুজুর সবাইকে রাইখা উনি মধ্যে দাঁড়াইলো, হঠাৎ আজান দিল পর সবাই সাথে পুঁতে সামনের দিকে চলে গেল। ওর মধ্যে একটা হুজুর মারা গেছে পিছনে। হ্যাঁ, ওনার আপন মানে ছোট মেয়ে আছে একটা, তো মেয়ের অনেক কান্নাকাটি করতেছে যে আবু আমাকে নিয়ে গেল মারতেছে, এই বয়সে কান্না করতেছে পর তার কাছে পর উনি সাথে সাথে ওখানে মারা গেছে। কি মারা গেছে? হুজুর 7 জনের মধ্যে ইমোশনটা কন্ট্রোল করতে পারেনি। তাকে বলা হয়েছিল যে ওদেরকে যে কোনোভাবেই কেউ যেন পিছনে না থাকে, বাট ওই হুজুর মানে লাঠিটা পোতার পরে সে শুনতে পাচ্ছে তার মেয়ে তাকে ডাকছে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে। এই কারণে সে ইমোশন কন্ট্রোল করতে না পেরে পেছনে তাকায়। সে কি তৎক্ষণাৎ ওখানেই মারা যায়? সাথে সাথে মারা যায়। সবাইকে বলা হয়েছে যে পিছনে তাকাবা না, তাহলে তোমরা সাথে সাথে মারা যাবা। আর সাথে সাথে যখন রুমে কিছুক্ষণ পর যায় মারা পুরো পাও মানে থাকে না। আচ্ছা, ওই দিনই কি আপনার আপু সুস্থ হয়ে যায়? হ্যাঁ, আপু ওই দিন সুস্থ হয়ে যায়। একটু জ্বর ছিল হালকা পাতলা, শুধু পাটা থাকে না, সুস্থ হয়ে যায়। তার যে অ্যাবনরমাল আচরণ যে হাঁটিটা ছিল ওইটার দাগ এখন আপু পায়ে আছে, ওই হাড়টা এখন বের করতে পারে না। ডাক্তারদের অপারেশন করা হয়েছে। ভেতরে কি তাহলে হাড় পেয়েছে? ডাক্তাররা পেয়েছে, হাড় বের করছে, কিন্তু কিছুদিন পর আবার থেকে ওই হাড় পায়ের মধ্যে, ওই হাড় এখনো মানে কেউ ওই করতে পারে না। তো হুজুরকে জিজ্ঞেস করার পর বলছে এই হাড় থেকে যাবে। আচ্ছা, বাট উনার মানে যে অ্যাবনরমাল আচরণগুলো এটা ঠিক হয়ে গেছে? ওটা ঠিক হয়ে গেছে। এখনো মাঝে মাঝে রাত্রে অনেক ডাক শুনে, কোথাও বেড়াতে যে থাকতে পারে না, কোথাও যদি বেড়াতে বাইরে কোথাও যায় তাহলে উনি বাসা থেকে বের হয়ে কোথাও চলে যায়। আচ্ছা,
মানে একটা জিনিস আমার এখানে একটু বলার আছে, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে ডাক্তার অপারেশন করিয়েছে, হাড়টা বের করেছে, তারপরে দেখা গেছে আবার হাড়টা বের করে আমাদের দেওয়া হয়েছে পর, তো হুজুর আমাদের বলছে যখন বের করে এটা দেওয়া হয়েছে একটা পলিতে নিয়ে তোমাদের সাথে সাথে ওইটা দোয়া কালাম পড়া বা আমার কাছে নিয়ে আসা উচিত ছিল, বা ওইখানে যে ফালাইতে মানে উচিত ছিল, যেখান থেকে বিধে ছিল। আচ্ছা, তোমরা সেটা আপনারা কি করেছিলেন? ওই হাড়টা অপারেশন করার পর ডাক্তার ওইখানে ডাক্তাররা তো কিছু জিনিস দেয় না, ওইসব জিনিস তারাই ফালাই দেয়, তো ওটাও ফেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, জানি না আমি যে কেন উনি বলছেন যে পাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ওভাবেই আছে। না ওটা হবে না, ডাক্তার বলছে ওনার পাওয়া ঠিক হবে না, কেটে ফেলতে পারি আমরা, কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না। তো একটা জিনিস মনে হচ্ছে রেহান, উনি বলছে যে ওনার পাটা আর ঠিক হবে না, ডাক্তার বলে দিয়েছে। তো আমি জানি না এটার ভৌতিকতা তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আছে, আবার কিন্তু একটা মেডিকেল টার্মও এখানে আছে। অনেক সময় কোনো কিছু হাড় যদি বেঁধে বা তোর লোহা বা এই ধরনের কিছু হলে ইনফেকশন হয়ে যায়, যেটা ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু পায়ের স্থায়ী ভাবে ওই নষ্ট হয়, ইভেন মৃত্যু পর্যন্ত হয়েছে এরকম ভাবে। সেপটিক বলে এই ব্যাপারটাকে, রাইট, সেটাই আমার মনে পড়ছিল না। তো এটাও হয়ে থাকতে পারে, আমরা জানি না আদৌ। কিন্তু উনি যেটা বলেছে যে হাড়টা অপারেশন করে বের করে ফেলছে, ওইটা আবার পায়ের মধ্যে পাওয়া গেছে, ওইটা আবার পায়ের মধ্যে পাওয়া গেছে, আজ পর্যন্ত ওইটা আর বের করতে পারেনি। মানে কখনো যদি ভাইয়াদের এখানে নেক্সট টাইম আসে, ওকে নিয়ে আসতে দেখতে পারবেন ওর পায়ের হাতটা এখনো কিছুটা অংশ বের হয়ে আসে, দেখা যায়, ওইটা আর বের আলাদাভাবে দেখা যায়। হ্যাঁ, ও মাই গড, মানে এইটা কি বলা যাবে? আমার ইচ্ছে উঠছে আমি মানে ডিএনএ টেস্ট করাই, দেখি যে ওটা কার হার্টার ডিএনএ টেস্ট। যাই হোক, মানে এটাতে কোনো ভুল নাই যে অদ্ভুত ধরনের একটা ঘটনা, কোনো সন্দেহ নেই। তবে একটা ঘটনা আমি একটু বলতে চাই এই ঘটনাটার প্রেক্ষিতে। কিছুদিনের আগে পত্রিকাতে আমি দেখেছিলাম, হয়তো অনেকের নজর কেড়েছে, একটা ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে। এটা খুব সম্ভবত রাজশাহী বা মানিকগঞ্জ এরকম কোন একটা জায়গায় ঘটেছে। এটা সাপে কামড় দিয়েছে। তো রোগীটাকে যখনই হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলেছে যে অলরেডি মারা গেছে। একটা গোখরা সাপ কামড়েছিল কাজ খেতে বা কোথাও কাজ করার সময়। তো যখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়, কবর দিয়ে ফেলবে, জানাজার প্রসিডিওর করা হয়, ঠিক এমন সময় ওই আশেপাশের গ্রাম থেকে 4 জন কবিরাজ আসে এবং তারা দাবি করে যে সে মরেনি, লোকটা এখনো বেঁচে আছে এবং তারা তাকে জীবিত করতে পারবে। এবং পরিবারের লোকজনকে বুঝিয়ে, এবং স্বাভাবিক পরিবারের লোক তো এটা না করতে পারবে না, না তো করবে না, তো ওখান থেকে ওদের টাইম নিয়েছে। তো 4 জন কবিরাজ নাকি অনেক চেষ্টা করেছে, প্রায় 4 ঘন্টা। ওরা বিকেল 4টা থেকে শুরু করেছে, রাত 8টা ক্রস করে গেছে, তারপরও কিছুই হচ্ছে না। তো ইন দ্য মিন টাইম এলাকার মানুষজন আস্তে আস্তে খেপে গেছে বিষয়টা নিয়ে, কারণ তার জানাজার টাইম পার হয়ে যাচ্ছে। তাকে যদি নাই হয় আলটিমেটলি, তাহলে তো কি হবে? তো এই অবস্থায় ওই কবিরাজরা করেছে কি, ওখান থেকে আসলে গা ঢাকা দিয়েছে, পালিয়ে গেছে। দেখছে যে আর কিছু হবে না, তখন পালিয়ে গেছে। তো এই জন্য বললাম যে আসলে কবিরাজির নামে কিন্তু অনেক ঘটনাই ঘটে, যেটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। মৃত মানুষকে নিয়েও কবিরাজরা কত ধরনের অনেক রকম খেলা খেলে। আবার যখন সত্যিকারের খেলাগুলো হয়, তখন আসলে কবিরাজ টাইপের কাউকে প্রয়োজনও পড়ে না। ফর এক্সাম্পল, হুমায়ুন আহমেদের বইয়ে আমরা একটা রিয়েল স্টোরি পড়েছি, ছায়াসঙ্গী নামে বইটার মূল গল্পটা বের হয়েছিল। ওইটা কিন্তু সত্যি ঘটনা। নেত্রকোনার একটা গ্রামে একটা বাচ্চা ছেলে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে তার কবর দেওয়া হয় সন্ধ্যা 7-8টার দিকে। রাত্রে 11টার দিকে তার বোন চলে আসে, অথচ যেই গ্রামে তার বোন থাকে সেই গ্রাম থেকে তার বোনের মানে মৃত্যুর খবর পেয়ে আসতে অন্তত 6-7 ঘন্টা লাগার কথা, যত দূরে থাকে। কিন্তু মারা গেছে 7টার সময়, 10:30টার সময় তার বোন চলে আসে, কারণ সে রওনা দিয়েছে বিকেল 4টায়। কেন? বিকজ 2-2:30টার দিকে দুপুরের ঘুমে সে স্বপ্ন দেখেছে তার ভাই জীবিত, মৃত না। আচ্ছা। এবং মরে গেছে, মরে জীবিত আছে, জীবিত অবস্থায় কবরে আছে, এই সবকিছু সে স্বপ্নে দেখেছে। এই কারণে কিন্তু সে তখন রওনা দিয়ে 10টা-10:30টায় চলে আসে। এবং গ্রামবাসীর অনেক উপেক্ষা সত্ত্বেও কোন এক হুজুর ফতোয়া জারি করে যে পরিবারের মন শান্ত করার জন্য কবর খুঁড়ে দেখা যেতে পারে, এটা বিধানে আছে। গ্রামে তো এভাবেই ব্যাপারগুলো হয়। তো সেই সালিসি মতে 11:30টার সময় কবর খোদা হয় এবং ভাইকে জীবিত অবস্থায় বের করা হয়। এটা তার মৃত্যুটা কিরকম ছিল, কিভাবে হয়েছিল? স্বাভাবিক মৃত্যু ছিল, শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ছিল। ওকে। হ্যাঁ, এবং তাকে হুমায়ুন আহমেদ নিজে তার সাথে দেখা করে, ওই গ্রামে ওই সময়টাতে ছিল সামহাও তিনি, তার 3-4 দিনের মধ্যে। তাকে জিজ্ঞেস করে যে তুমি ভিতরে যখন ছিলা তুমি একা ভয় পাও নি? তখন সে একটা কথাই বলছে, উনি ছিল তো। তখন কেউ একজন ছিল। বলা হয়েছে কে? তখন ছেলেটার কোনো কথা বলেনি। কথোপকথনটা হচ্ছিল গ্রামে যেটা হয় আর কি, জানালার বাইরে এসে লোকজন দাঁড়িয়ে তাকিয়ে দেখে না শহর থেকে কে আসলো, সেভাবেই ওই ছেলেটা তাকে দেখছিল। যখনই তাকে প্রশ্নটা করা হলো কাকে দেখেছিল, তখন সে দৌড়। সো এরকম কিছু অদ্ভুত ঘটনা আদৌ ঘটে, কিন্তু সেই ঘটনাগুলোকে পুঁজি করে অনেক ধরনের
ধরনের ফেক অনেক কিছু হয়ে থাকে। সো আমি আর রেহান ডর অনুষ্ঠানে বারবার আপনাদেরকে সেইখান থেকে সাবধান করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে। প্লিজ এই কবিরাজের দ্বারস্থ হওয়ার আগে অনেক কিছু যাচাই করে বুঝে নিন, তারপরে সেটা দ্বারস্থ হতে পারেন। সো অনেক ধন্যবাদ নূপুরকে যে আমাদের এই জার্নিতে এসে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছে। আপনাদের ভাইয়া ধন্যবাদ। অলরাইট, সো লেটস গো টু দ্য নেক্সট স্টোরি। ডট চলছে এবং আপনি শুনছেন একের পর এক ভয়ঙ্কর সব অভিজ্ঞতা আজকে যারা রয়েছেন আমাদের সাথে তাদের, এবং আই হোপ যে আপনাদের কাছে এই অভিজ্ঞতাগুলো ভালোই লাগছে, কারণ অ্যাজ পার আমরা যতটুকু বলতে পারি আমার আর রেহানের কাছে অন্তত বেশ ভালো লাগছে। এক একজনের কাছে যে এই ধরনের অভিজ্ঞতা আমরা শুনতে পাচ্ছি, ভালো লাগছে এই অর্থে সবসময় ঘটুক এটা আমরা চাই না, ভালো লাগছে এই অর্থে যে যেই ধরনের ঘটনা আপনারা শুনতে চান সেই ধরনের ঘটনা হয়তোবা শুনতে পাচ্ছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আরো একজন আছে অতিথি এই মুহূর্তে, আমরা তার কাছে চলে যাই। তার যে ঘটনাগুলো আছে সেগুলো উনি শেয়ার করতে চান পুরো ডট টিমের সাথে, সেই সাথে আপনাদের সাথেও। সো আমরা তাদের এক্সপিরিয়েন্স দিকে যাই এবং তার ঘটনাটা শুনি। প্রথমে তার পরিচয়টা একটু জেনে নিই। আপনার নামটা? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। মোহাম্মদ ইমাম হোসেন, জি। ওকে, আপনি থাকেন কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে থাকেন, ওকে। ইমাম ভাই, আমরা ডট টিমের কাছে শুনেছিলাম আপনার কাছে বেশ কয়েকটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে। সো আমরা কি স্টার্ট করতে পারি? কোন ঘটনাটা আপনি প্রথমে শেয়ার করতে চান? আমি প্রথমে শেয়ার করতে চাই আমাদের নারায়ণগঞ্জে বক্তব্যে একটা ঘটনা আছে, সেটা আমরা একটু তাহলে শুরু করি। ভাই, আমি নারায়ণগঞ্জে বক্তব্যে একটা এলাকা আছে, ওই এলাকা থেকে অতি ফার্স্ট আমি একটা লাশ নিয়ে আসছিলাম। লাশ নিয়ে এসেছিলেন মানে আপনি কি করতেন? আমি ওই সময় লাশের গাড়ি চালাইতাম। লাশের গাড়ি? হ্যাঁ, মানে লাশ আনতাম। কাদের হয়ে? হাসপাতালের জন্য? না না ভাইয়া, তাহলে মানে তো আমার এক বড় ভাই আছে, উনি থানায় কাজ করে, তো ওনার সাথে আমি কাজ করতাম। যেই ধরনের অ্যাক্সিডেন্টাল ডেথগুলো আছে, যেমন লাশগুলো আনা নেওয়ার কাজটা করতাম। হ্যাঁ হ্যাঁ, যেমন মার্ডার, ফাঁসি, সুইসাইড, এইসব ইত্যাদি ইত্যাদি, অ্যাক্সিডেন্ট এইসব। ওকে, তো লাশটা নিয়ে আসলাম, কিন্তু লাশটার মনে করেন যে এই মুখমন্ডলটা আছে না, গলার ডোর থেকে এই পুরো ফেসটা ছিল না থাকার কারণে। দিকের ঘটনা এইটা বেশি দিন হয়নি, বছর খানিক। এটা কি একটা মানে খুনের ঘটনা ছিল? জি হ্যাঁ, জি। ওকে, এক বছর আগে। তারপরে ওই লাশটা আমি নিয়ে আসলাম, আনতে আনতে মনে করেন আমাদের রাত্র 10টা থেকে 11টা বাজছে আনতে আনতে, কিন্তু আমরা গেছি ওই জায়গায় মনে করেন বিকাল দিকে। তো লাশটা নিয়ে আসলাম, আইনা মনে করেন ওই যে আমাদের একটা হসপিটাল আছে ওইটা সাইডে আমি রাখলাম। আচ্ছা, রাইখা আমি বাসায় গেছি। বাসায় গিয়া লাস্ট আমি একটা কাজ করা লাগে, যেমন বাসায় ঢোকার আগে গোসল করে ঢুকতে। আমি গোসল করে আমি খাওয়া দাওয়া করি নাই, তো তারপর আমি খাওয়া দাওয়া করে বাইরে এসেছি 12টা সাড়ে 12টা নাগাদ আমি লাশটা রুম ঘরে পৌঁছাই দিয়েছি। দিয়ে আসার পরে লাশটার বর্ণনাটা কি অবস্থায় পেয়েছেন যে আপনি লাশটা? ওটা পুরা মনে এই যে এইখান থেকে যেটা এই গলার এখান থেকে পুরো এই যে নরল, এটা যে ডোরটা বলি আমরা, এই ডোরটা সহ এই পুরো ফেসটা ছিল না ওনার। ছিল না মানে তো শিলা উঠে ফেলাইছে, মানে তো আমরা তুলে ফেলেছি। জি ভাইয়া, পুরো ভয়াবহ। না না, চোখ টোক কিচ্ছু ছিল না ভিতরে, শুধু এই জায়গায় আড্ডি গুলা দেখা গেছে, দাঁত গুলা পুরো টোটালি যত। লাশটা তো তাজা লাশ। হ্যাঁ, একবার টাটকাই, কিন্তু 3 থেকে 4 দিন আগের মার্ডারটা হয়েছে। 3 থেকে 4 দিন আগে, তেমন একটা গন্ধ হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় ওই যে চোখের জায়গা তো অল্পতে পোকা ধরে যায়। জি, ওখানে ছোট ছোট পোকা ধরছে এই অবস্থা, কিন্তু অনেক লোক দেখে তো ভয় পেয়েছে। মানে শুধু এটা চিন্তা করেই তো মানে গা শিউরে উঠছে, মানে কি ভয়, মানে পরের ব্যাপার, বিভৎস পুরা। যাই হোক, বলেন ভাইয়া। তারপরে ভাইয়া আমি ওই জিনিসটা নিয়ে আসলাম। আসলে তখন আমার কিন্তু কোনো ভয় যে একটা জিনিস সেটা আমার ভিতরে হয় নাই, বা আমি পাইও নাই, আমার এটা একটা অভ্যস্ত এক্সপেরিয়েন্স। জি ভাই, এটা আমি অভ্যস্ত। লাশ জি 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 জি। কত বছর ধরে আপনি লাশ আনেন? আমি বেশি দিন না ভাই, 1 বছরে লাশের কাজ করছি। অনেক লাশ আনা? জি, 1 বছরে আমি মোটামুটি অনেক লাশ করছি, কিন্তু আমার চোখে আমার মনে হয় যে কয়েক হাজার লাশ দেখছি আমি, কয়েকশো এমন আনছি। কয়েকশো লাশ টেনেছেন? জি জি। তারপরে ভাইয়া তখন আমি কোনো ভয় পাই নাই, এই লাশটা আমি দিয়ে আসলাম। পরের দিন পোস্টমর্টম হইলো, আমি যাইনি, আমার বড় ভাই গেছে। তারপরে আমারে বললো আবার যেটা, আমি গেছি, গিয়ে দেখি যে হ্যাঁ পোস্টমর্টম ক্লিয়ার কাজ চলতেছে। আমি মনে করেন কাগজপত্র দিয়ে আমার ভাইয়ের সাথে কথা বলে আমি ওর চলে আসছি। আমাদের একটা আছে, আমরা দমঘরের ভিতরে সচরাচর যাইতে পারি, মানে ওটা কি হয় না হয় সেটা দেখতে পারি। মানে যখন পোস্টমর্টম চলতে থাকে তখন আপনারা? হ্যাঁ, যেতে পারি, আমরা যেতে পারি। তারপরে গিয়ে দেখলাম, দেখা তো সেটা তো আমি পুরো মুখস্থ দেখে আমি দুপুরবেলা ওইখান থেকে আমি চলে আসছি। সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিচ্ছে কি দেয় সেটা আমার সঠিক খেয়াল নেই। সন্ধ্যার আন্ধার হয়েছে ওই সময়। ঠিক আমাদের ওই জায়গায় একটা মাঠ আছে, মাঠের একটু সাইডে একটা ফাঁকা চিপা আছে, তো ময়লা ফালায় মানুষ ওই জায়গাটায়। আমি সে জায়গায় গেছি মানে তো প্রসাব করতে গেছি। গিয়া ভাইয়া ভয়া হয়ে আমার সেরকম একটা মনে হইতেছে। মানে আমরা আসলে বুঝতে পারি, আমরা যারা আমাদের সামনে বলে, যারা যখন মন থেকে কোনো কিছু আসে, এটা এক্সপ্রেশনটাও চোখে মুখেও মনে চলে আসে। জি ভাই, যারা রেডিওতে শুনছে তারা হয়তো দেখতে পাচ্ছে না, বাট এখানে যারা আমরা আছি সবাই দেখতে পাচ্ছি। আপনি আপনার মনে কোন রকম ভয় না রেখে বলেন ইমাম ভাই। তারপরে ভাইয়া
আমি জায়গায় গেছি গিয়া দেখি কি ওই জায়গায় যেরকম পাও দুইটা প্রথম শুধু দুইটা পাও দেখা গেছে, যেখান থেকে আমরা জিনিস ওই জায়গায় ঠিক দুইটা পাও। আমি কিনে এই জায়গায় আবার দুইটা পাওয়া হলো, কিন্তু আবার কি হলো, আমি ফোনটা হাতে বাইর করছি যে থানায় জানানোর জন্য। আবার দেখি ওই খড়কুটা যেমন ছিল আমার অল্প কিছু খড়কুটা দাম, খড়কুটা টান দিয়েছে ঠিক ওই বিকল্পে ওই জিনিসটা ওই জায়গায়। আপনি দুপুরে যেটার পোস্টমর্টম দেখে এসেছেন অ্যাকচুয়ালি, সেই লাশটাকে আপনি দেখছেন ওখানে পড়ে আছে? জি ভাইয়া, ঠিক প্রথম যেরকম দেখছিলাম ওই জায়গায় ওই রকম, কোনো পোস্টমর্টমের কোনো চিহ্ন কোনো কিচ্ছু নাই, সে ওই রকমই মানুষটা এরকম দাঁতগুলো তো দেখাই দিতে পুরো মুক্ত নাই। তো আপনি কি করলেন সে সময়? আমি দেখে তো মনে করেন পুরো আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার, আমি দৌড়। একই রকম আরেকটা লাশ নয় ওটা, সেই লাশটাই? সেইটাই, সেই জামাই গায়ে সেই একটা কোট গায়ে ছিল তার, হাতা কাটা একটা যে মানুষের জ্যাকেট থাকে না, বুড়ো মানুষের টাইপের একটা জ্যাকেট থাকে, সেই জ্যাকেটটাই ওনার গায়ে, সেই লুঙ্গিটা একটা সাদা স্টাইল একটা লুঙ্গি। How the hell is this possible? তারপর কি হলো? দেখে আমি দৌড় দিয়ে আইসা আমার এক ছোট ভাই, আমি বললাম তুই দিকে আছো, কিন্তু আমার ভিতরে একটা সাহস কাজ করে, কিন্তু ভাই ভয় তো ভয়, সবাই ভয় পাইতে পারে, যার ভিতরে ভয় নেই সে মানুষই না আমি মনে করি। তারপরে আমি ওরা ডাক দিলাম, আর একটা বন্ধু দেখি যে ওদেরকে ডাক দিলাম, তুই দিকে আছো, তো গেছি তার নিয়ে গিয়ে দেখি ভাইয়া সে জায়গায় আমি যা দেখছি পুরোই ফাও, কিচ্ছু নাই, শুধু কি একটা জিনিস পাওয়া গেছে, এক জোড়া জুতা, আর কিছু জুতা জোড়া দেখে আর এটা কেউ কইতেই পারে, আর কিচ্ছু দেখি নেই ভাইয়া। আর এই লোকটার কাহিনী আবারও আমার সাথে বরাবর এরকম 3 বার, আমার আবারও একে 3 বার। এরপরে কি হয়? এরপরে এই লোকটা আমি মনে করেন যে আমি অটো গাড়ি চালাই সকালে রাত্রে 3টা বাজে আমি গাড়ি নিয়ে আসতে হচ্ছি, ওই আরেকটা ময়লাপুরটি একটা পুষ্করণী সাইড পৌষা পুকুর পার, জায়গার নামটা আপনারা শুনতে পারেন, ওইখান দিয়ে আসতেছি, ওই অবস্থায় দেখি ওই যে পুষ্করণীর ভিতরে ঘাস হয়, কিন্তু ওই ধাপের সাইডেই ওই জিনিসটা, মানে তো ওই সময় আসলে এদিকে মাথা, কিন্তু এখন দেখি আবার ওইদিকে মাথা দিয়া জি পড়াই ওই অবস্থায়, ওই লাস্টে অবিকল ওই পোশাক পরা, জি ওই পোশাক পরা। তারপরে দেখি তো মনে করেন নামাই আবার। আপনার কি এই লাশটা আপনি যখন আনা নেওয়া করছিলেন বা যেখান থেকে আনছিলেন, আনার পথে বা যাওয়ার সময় বা এনে রাখার পরে, লাশটাকে কি কোন রকম কোনো ক্ষতি সাধনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনার কারণে, আপনার কোনো ভুল বা কোনো ত্রুটির কারণে? ভাইয়া এটার ভিতরে একটা ক্ষতির ভিতরে দেখা যায় যে মনে করেন যে আমরা একটা নৌকায় করে, তো পর আবার ওই লাশটা ভ্যান গাড়িতে ছিল, ভ্যান থেকে আবার নৌকায় উঠাইতেছে, নৌকা দিয়ে পার করতেছে, তো তখন একটু নাড়াচাড়া হইতেই হয়। আর ওই সবচেয়ে বড় কথা, ওই সময় যখন আমরা এই কাজটা করি ভাই, ওই জিনিসটা আমাদের ভিতরে সেন্স কাজ করে না। রাইট, এটা আমি বলতে যাচ্ছিলাম যে ওনারা যখন এই জিনিসটা নিয়ে হ্যান্ডেল করে, এটা লাইক ওদের কাছে একটা প্রোডাক্ট। জি ভাইয়া, রাইট, এটা মানে জাস্ট একটা জড় পদার্থ যেটা নিয়ে তারা নিয়মিত কাজ করে, মানে ওই সেন্সটা যদি ইমোশনটা থাকে, তখন দেখা গেছে যে ওই কাজটা করা টাফ হবে, এক্সট্রিমলি টাফ হবে। ভালো কথা বলছিস, ইমোশনটা যদি তাদের মধ্যে থাকে সেক্ষেত্রে এই কাজগুলো করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। ওকে, তারপর এই জিনিসটা এমন একটা যে আমার যেহেতু অনেক সময় আছে একা ক্লাস নিয়ে আসতেছি, সতেনি করি এমন বলি সিগারেট খাইতেছি, এলো একটা সিগারেট খা লাস্টে বলি যে সিগারেটটা, মানে জাস্ট নিজেদেরকে চাঙ্গা রাখার ওইভাবে রাখি। আর সবচেয়ে বড় আমি কোনো নেশা করি না ভাই, এই জগতে সবাই নেশা করি, আমি কোনো নেশা করি না, এই কারণে মনে করেন নিজের বাহুতে যতটুকু বল আছে আমি অতটুকু দিয়ে চালাই, কিন্তু কোনোদিন আমি ভয় পাই না, কিন্তু আমি কোথাও। আপনি তো অনেক লাশ ক্যারি করেছেন, যত টাইম কি আপনি একা একাই? হ্যাঁ, 2টা বাজে 3টা বাজে এমন হয়েছে। আমার সাথে আরেকজন আছে, উনি থাকে, অনেক সময় উনি থাকে না, উনি না থাকলে তখন একা আনতে হয়, এরকম একা আনতে গিয়ে কখনো কোন রকম কোনো প্রবলেমে পড়েননি? হ্যাঁ, সেটাই বলতে চাইছি। এই জায়গা থেকে মনে করেন আরেকবার আমি একটা লাশ আনতে গেছি এক জায়গায় কাশীপুর, আমার ভাইও ছিল, তো ওই জায়গায় ওনার হাতের এইখান থেকে কাটা ছিল, এইখান থেকে কাটা, মানে হাতের কনুইয়ের অংশ থেকে নিচের অংশটাকে কাটা ছিল, দু হাত দুনো পাও। ওনাদের পত্রিকা সব জায়গায় দিচ্ছিল, ঠিক আছে, তখন বোধহয় আমারও ছবি আছে ওই জায়গায়, আমার ভাইয়েরও ছবি আছে, মানে আপনারা যখন লাশটা ক্যারি করতেছি ওই সময়। তারপর ওই জিনিসটাই মনে করেন যে আমি নিয়ে আসছি, নিয়ে আডম করে দিচ্ছি, ওনারা আমরা এই গোসল করাইছি, তাদের গার্জিয়ানে যে গোসলটা যে করায় সেটা তারা করায় নাই, যে গোসলটা আমরা করেছি। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা কি, আমরা কিন্তু সবসময় সদারা বলে দিই যে ভাই আমাদের এই জায়গায় গোসলটা এরকম ভালো হয় না। আচ্ছা আচ্ছা, কেন ভাই, আমরা তো মূর্খ, আর ভাই কিছু জানে, হুজুরের কাম হুজুর দেওয়া হয়, হুজুরের কাম কি বেদর আমাকে মতো মানুষ দেওয়া হয় ভাই? মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে পুরোপুরি ধর্মীয় রীতি মেনে যে গোসলটা, ওটা হয়তো আপনারা করাতে পারছেন না। যেমন বড়ি পাতা লাগে, গরম জল লাগে, আমরাও দেই সব, শুধু মোটর সাইরা পানি দেওয়া ধুয়ে দেওয়া বলতে আপনার? জি ভাইয়া, জি, আমরা এইভাবে দিই। দেওয়াকালীন মনে করেন ওই যে লাশটা আমরা তার আগের দিন দিয়ে দিছি, প্রথম দিছি শুধু বডিটা, গলা কাটা ছিল, কিন্তু লাস্টের গলাও কিন্তু কাটা ছিল, চিন্তা করলে তো ভয়। হ্যাঁ, 6টা টুকরা ছিল টোটালে, তার ভিতরে 6টা টুকরা। মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আচ্ছা, মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে পুরোপুরি ধর্মীয় রীতি মেনে যে গোসলটা, ওটা হয়তো আপনারা করাতে পারছেন না। যেমন বড়ি পাতা লাগে, গরম জল লাগে, আমরাও দেই সব, শুধু মোটর সাইরা পানি দেওয়া ধুয়ে দেওয়া বলতে আপনার? জি ভাইয়া, জি, আমরা এইভাবে দিই। দেওয়াকালীন মনে করেন ওই যে লাশটা আমরা তার আগের দিন দিয়ে দিছি, প্রথম দিছি শুধু বডিটা, গলা কাটা ছিল, কিন্তু লাস্টের গলাও কিন্তু কাটা ছিল। চিন্তা করলে তো ভয়। হ্যাঁ, 6টা টুকরা ছিল টোটালে, তার ভিতরে 6টা টুকরা।
তার আগের দিন শুধু বডিটা দিয়েছি, তারপরের দিন আমরা তার পাও পাইছি, তারপরে সেটা আবার আলাদা মাটি দেওয়া হয়েছে। কিন্তু ভাই তারপরের দিন থেকে ওই লাশটা আমার পরাপর মনে করেন যে ডিস্টার্ব করা শুরু করলো। কিন্তু আমি ওই এর আগে তো মনে করেন ভয় পেয়েছি ওইটারে দেখে, ওইটা তো একটা আকর্ষণীয় ভয় আমার ভিতরে আছে ভাই। এই ঠিক অবিকল ওরে আমি ওই জায়গায় দেখি, কিন্তু ওরে দেখি মনে করেন ওই জায়গায় পড়ে রয়েছে, এই হঠাৎ একদিন দেখি দাঁড়ায় আছি কিন্তু মনে করেন আত্মা অনেক এমন দেখে আমি আবার ওই অবিকল একই রকম ভয় পাই, ওই একই জায়গায়, ওই 3টা জায়গায়, অন্য কোনো জায়গায় না। যেমন আমাদের এই মাঠের কোনাটায় পৌষা পুকুর পাড়ে যেখানে আমি সচলাচল যাতায়াত করি সেখানে, আর মনে করেন যে আমাদের যে লঞ্চঘাট যাওয়ার আগে আমার একটা গ্যারেজ আছে, গ্যারেজ আছে। মানে আপনার নিয়মিত আসা যাওয়ার জায়গাগুলো? জি জি ভাইয়া, ওই জায়গাগুলোতেই। এবং এই লাশটাও দেখতে পাচ্ছেন এইভাবে? হ্যাঁ হ্যাঁ, এখন 2টা পাই, একটা না তো, এখন পাই 2টা। আচ্ছা, আপনি এই দুটো লাশ বাদে এর পরে বা এর মাঝখানে, এই দুটো লাশের মাঝখানে আর কোন লাশ কি আনা নেওয়া করেছেন? হ্যাঁ করেছিল, কিন্তু এই দুটো লাশই আপনাকে দেখা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। সেই লাশগুলো মানে ছোট করে যদি জানতে চাই, সেই লাশগুলো কি বিভৎসভাবে মৃত ছিল এই দুটো লাশ বাদে বাকিগুলো? হ্যাঁ অনেক ছিল। যেমন কি ধরনের লাশ দেখেছেন? যেমন আমি দেখছি মনে করেন যে যাদের মাথা পাইনি, আচ্ছা পাইনি, যেটা আজকে অব্দি পাওয়া যায়নি, ঠিক আছে, এমনও পাইছি। আমি আসলে এই জিনিসটা জিজ্ঞেস করলাম একটাই কারণে, যেহেতু অনেকেই, যেমন আমার নিজের একটা ধারণা হচ্ছিল যে একটা লিমিটের পরে উনি হয়তো আর মানসিক ভাবে নিতে পারছিল না এই লাশের ব্যাপারটা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে প্রচন্ড সাহসী একজন সৈনিক কন্টিনিউয়াসলি সে যুদ্ধ করছে, বা 4-5 মাসের পরে দেখা যায় যে নিজের অজান্তেই তার মানসিক ভাবে আর মানুষ খুন আর রক্ত আর নিতে পারছে না, সে এরকম একটা লেভেল আসে। এই কারণে আমি জিজ্ঞেস করলাম যে আপনার আশেপাশে আরো লাশ আপনি এনেছেন কিনা। সো যেহেতু আপনি এনেছেন এবং এই ধরনের লাশগুলো নিয়েই আপনার ডিলিংস, তারপরেও স্পেসিফিক দুটো লাশের ক্ষেত্রে সে ভয় পাচ্ছে, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট দোস। রাইট, কোনো না কোনো একটা ব্যাপার অবশ্যই হয়তো বা আছে। হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু ভয় পাইনি, এটা আমার সাহসের পরিচয় দিয়েছি। যেমন আমি একটা সুইসাইডের যে ফাঁসি দিয়ে মানুষ জলে, একটা মেয়েরে আমি রাত্রে আড়াইটা বাজে পাগলা দিলপাড়া চিনতে পারেন, ওইখান থেকে একটা মেয়ে আমি লাশ নিয়ে আসছি, আমি দেখছি অবিকল লাশটা দাঁড়াই গেছে, গাড়ি থেকে দাঁড়াই গেছে। আপনি চোখের সামনে দেখছেন? জি। আপনার সাথে কেউ ছিল? কেউ না, আমার বাইরে দেশে ছিল, তো সবার নতুন বিয়ে করছে তো। দাঁড়াই গেছে মানে কিরকম একটু আমাকে, মানে আপনাদের কি পিক আপ ভ্যান? না ভাইয়া, ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি, সিম্পল ভ্যান গাড়ি? জি, সিম্পল একটা ভ্যান চালাচ্ছেন, পেছনে লাশ রাখা, হঠাৎ করে গাড়ির উপরে দাঁড়িয়ে গেছে? গাড়ির উপরে না, গাড়ি থেকে পিছনে দাঁড়িয়ে গেছে। তারপরের ঘটনা কি, আপনি কি করবেন তখন? তারপরে কি করুন, দেখা তো আমি অবাক, গাড়িটা নগলক ব্রেক করে আবার গিয়ে ধরে একাকে গাড়ি উঠেছি দাঁড়ানো অবস্থায়। জি। আচ্ছা, দাঁড়াই গেছে বলতে কি বিষয়টা এরকম, মানে পুরোপুরি একটা সাধারণ মানুষ যেভাবে দাঁড়িয়ে থাকে, মানে লাশটা নিচের দিকে পড়ে গেছে কিন্তু এমন মুভমেন্টে আছে মনে হচ্ছে যে পুরো দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা মানুষ তো আর ওটা সম্ভব না। তারপর আমি মনে করেন এটা একাই উঠে আনছি। আসলে কিন্তু রেহান, মানে উনার এই ঘটনাগুলো থেকে মনে হচ্ছে যে 8-10টা সাধারণ মানুষের চেয়ে অনেক যথেষ্ট পরিমাণে সাহস আছে। যে এই তুই তো লাইফে জীবনে কয়টা লাশ দেখছিস? আমার লাইফে আমি হাতে গোনা 1-2টা দেখছি কিনা সন্দেহ আছে। সাধারণ মানুষ বলতে আমরা এটাই বুঝি, আমারও সেম দোষ। রাইট। এই মানুষটা যখন 3 থেকে 400 লাশ, এবং প্রত্যেকটাই কিন্তু মাইন্ড ইউ খুব বিভৎস ভাবে অলমোস্ট, এই অবস্থায় তার সাহস অন্য লেভেলের হবেই। আমার মনে হয় না উনি যে ঘটনাগুলো এত ইজিলি বলে যাচ্ছে, এই ঘটনাগুলো আর কারোর সাথে ঘটলে অনেকে হয়তো সেন্সলেস হয়ে বাজে অবস্থা হতো। সাধারণত এইসব লাশের মানে আমরা একটু বিকৃত ছবি দেখলেই তো অন্যরকম মানে ফিলিংস হয়ে যায়। তো যাই হোক, এরপরে কি ঘটছিল, আমরা একটু ঘটনার দিকে যাই। এরপরে ওই লাশটা মনে করেন যেরকম দাঁড়ায় গেছে, ওই একই লাশ 2বার পরাপর, ওই লাশটা পরাপর 2বার। রোডগুলো সিরিয়াস খারাপ, রোডগুলো খারাপ দেখে আমি তেমন একটা ভাবি না, রোড খারাপ এটা হতেই পারে, অসম্ভবের কোনো কারণ নাই, কিন্তু এর জন্য আমার কৈফিয়ত জারি করতে হয়েছে। কারণ আমার কিছুক্ষণ দূরে আসি, লাশ টোটালি গাড়ি থেকে পড়ে গেছে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে ওই দুটো লাশের কথা, যে লাশগুলো আপনি প্রায় দেখতে পাচ্ছেন আপনার চলাচলের পথে, তারপরে এই লাশগুলো নিয়ে কি আর কোনো ধরনের কোনো কিছু হয়েছে? হ্যাঁ ভাই, যেটা আজকে মনে করেন আমার অচল করে দিচ্ছে, পুরো টোটালি অচল আমি এই লাশের জন্য। জি ভাইয়া। কিরকম? যেরকম মনে করেন, ওই আমি এক সময় একটা জায়গায়, চিনতে পারেন পাগলা, নাম শুনছেন বলে, সেই জায়গায় আমি বসে চা খাইছি। চা খাওয়ার পরে আমি একটা সিগারেট আমার হাতে ধরাইছি, আমি রোডের সাইডে দাঁড়ানো, কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ আমার মনে হইলো, কিন্তু আমি এই কথাটা আজ অব্দি কারো কাছে বলি নাই যে আমার এই সমস্যাটার কারণে এটা হচ্ছে, কিন্তু রাতে তারা কেউ কোনোদিন বিশ্বাস করবে না ভাই। আচ্ছা। হঠাৎ আমি সেই লোকটার ওই জায়গায় দেখে আমি ভয় পেয়ে ভাই রোড পার হন দূরছি দৌড় দিয়া। কোন লোকটাকে? ওই লাশটা। ওই লাশ? জি ভাই। রোডটা পার হন দূরছি দৌড় দিয়া, দেখছি বাসারে কোনো গাড়ি নেই, কিন্তু ডান সাইড আমি খেয়াল করি নেই ভাই, না করে পার হন দূরছি। ওই সময় আমার একটা ট্রাকে মেরেছি। ট্রাক ধাক্কা মেরেছে? জি ভাই। সরি হিমন্ত, আমরা রিয়েলি সরি।
আমরা একটু সময় নিচ্ছি। আসলে যারা শ্রোতারা আছে বুঝতেই পারছে যে উনি আসলে নিজের হয় না কিছু কিছু মুহূর্ত থাকে যেই জিনিসগুলো শেয়ার করতে গেলে খুব মানসিকভাবে মানুষ আপসেট হয়ে যায়। খুবই ইমাম ভাইয়ের জন্য সেরকম। ইমাম ভাইকে যে জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেটা আমি জানি, সেটা হচ্ছে ওনাকে কেউ বিশ্বাস করছে না যে কেন ওই সময় উনি ওই মুভমেন্টটা নিয়েছিলেন। বাট ইমাম ভাই আমরা জানি, আমরা মানি, আমরা বিশ্বাস করি। তারপরে ভাইয়া আমি ওই জিনিসটা দেখা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে মনে করেন যে একটা ট্রাক এসে প্রথমে আমার একটা ধাক্কা মারছে। আমি সুইটার রাস্তার কিন্তু মাঝখানে পড়ে গেছি। ট্রাকটা আমার এই জায়গায় চাক্কাটা ছিল, মানে বুকের এই যে জায়গায় সামনে যে চাক্কাটা বাম সাইডের এই জায়গায় ছিল। থাকার পরে আমি চাপা লাগে আমার এই আড্ডি গুলা 7টা আড্ডি থাকে এক সাইডে, 7টা আড্ডি আমার 28টা টুকরো হয়ে গেছে। আচ্ছা ভেঙে গেছে ভাই। কিন্তু তখন আমি কোনো কিচ্ছু বলি নাই, সে আমি মারও ডাকি নাই, কারোর ডাকি নাই। কিন্তু আল্লাহর যে একটা ওইটা আমার ভিতরে তখনটা ছিল। তখন আমার কেন যেন আমার আল্লাহ দেখে একটা চিৎকার আছে, শুধু আল্লাহ বলে একটা চিৎকার দিচ্ছি, কিচ্ছু বলিনি ভাই। আমার মুখে অন্য কোনো শব্দ ছিল না, শুধু আল্লাহকে করে একটা চিৎকার মারছি। তারপরে বাড়ির হেল্পারে আমার রান্না বাড়ি কইরা মুখে পানি দিয়া তারা চলে গেছে। ওই জায়গায় সাইডের কিছু লোকজন ছিল, আমার জিজ্ঞাসা, আমি তো কথা বলতে পারি নাই। পরে আমার এলাকার এক বড় ভাই কাছে ফোন নাম্বার ছিল, তারাই আমার সুস্থ করছে। ওনারা হাসপাতালে নিয়ে গেছে ভাই। আচ্ছা, এই ঘটনাটা ঘটার পরে আপনি কি সেই লাশটাকে আর দেখেছিলেন? কোনটা? না ভাই, আর দেখিনি। আমার মনে হয় না আপনি আর দেখবেন। না, আজকে অব্দি আর দেখিনি। আপনি কি সেই এখনো সেম প্রফেশনে আছেন? না ভাইয়া, আমি সেই কাজ ছেড়ে দিছি। এই ঘটনার পরে কাজও ছেড়ে দিয়েছেন? জি ভাই, এই ঘটনার পরে কিছুদিন করছি, কিন্তু করার পরে আমি কাজটা ছেড়ে দিছি। আমার প্রবলেম হয়, কিন্তু আমার সমস্যা, নিজের সমস্যা আমি পারি না ভাই। মানে এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের এখানে উনি দ্বিতীয় জন যে কিনা এই প্রফেশন থেকে আমাদের এখানে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এসেছে, এবং দুজনই হচ্ছে আগে এই প্রফেশনে ছিলেন, এখন আর নেই। মানে একটা জিনিস তুই চিন্তা করে দেখ, মানে হঠাৎ করে মানে যে ঘটনা তো এরকমই ছিল, আমি যদি ভুল বুঝে না থাকি, মানে উনি দাঁড়িয়েছিল রাস্তার পাশে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে সেই বিভৎস লাশগুলো ওনার পাশে দাঁড়ানো, এবং আপনি ভয়ে এক পার থেকে ভয়ে অন্য পারে চলে যেতে যাচ্ছিলেন, আশেপাশে তেমন কিছু খেয়াল না করেই আপনি দৌড় দিয়েছেন, এবং তখনই আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেছে। মানে ইনডাইরেক্ট ভাবে কিন্তু লাশ ক্ষতিটা কিন্তু করে দিয়েছে। কিন্তু ভাই, আমি সবার কাছে একটা কথা কি কিছু বলতে পারেন, আমি কিন্তু কারোর এই কথাটা বলি নাই যে আমার এই সমস্যা আজকে। সবাই আমাদের ওই থানাটার ভিতরে আমরা সবাই জানি আমি একজন সাহসী, কিন্তু আমি তার কারো কাছে এই কথা বলিনি যে আমি ভয়ের কারণে দৌড় দিছি। সবার কাছে বলছি যে আমি ওই পার গেছিলাম প্রসাব করতে, এই কথাটা বলছি, কিন্তু কারো আমি বলি নাই যে আমি এই কারণে দৌড় দিছি। আসলে যে আপনি ভয় পেয়ে চলে যাচ্ছিলেন সেটা আপনি কাউকে বলেন? সেটা আমি কারোর আজকে বলি নাই। এখন আমার যারা ভাই ব্রাদার আছে সবাই জানতে পারে। কি বলবো, মানে জানি না, আমরা এটার সাথে অনেকে হয়তো মনে করবে যে এটা স্রেফ একটা দুর্ঘটনা যেটা অসাবধান বশত হয়েছে, আবার অনেকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে, বা যেটা ইমাম ভাই নিজেও চিন্তা করছে, যে উনি নিজেই বলছে যে তার এইভাবে দৌড় দেওয়ার কারণটা কি ছিল, সো মানে সেভাবেও আরেকটা অ্যাঙ্গেল দাঁড়াতে পারে। সো এবার যে যেভাবে নিতে চান, আমার মনে হয় কি, মানে আমরা যত যাই বলি না কেন, কিছু ব্যাপারে আমাদের লজিক ঠিক রাখা উচিত। অনেকেই হয়তো ভাবতে পারে যে উনি হঠাৎ করে এভাবে খেয়াল না করে রাস্তা পার হয়েছেন। আমার মনে হয় আপনি যেহেতু ভ্যান হলেও চালান, সাধারণ মানুষের চেয়ে ওনারা অনেক বেশি সাবধান থাকে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে। ডানে কি আছে বামে কি আছে দেখা ওনাদের অভ্যাস হয়ে যায়, পেছন থেকে কোন গাড়ি আসছে, সামনে কোনো গাড়ির লাইট দেখা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু ওনাদের অভ্যাস হয়ে যায়। তো সেই রকম আতঙ্কের মধ্যে না পড়লে, যে নিজে একজন চালক, সে কিন্তু হুটহাট করে রাস্তা পার হওয়ার চেষ্টা করবে না সেটা। এবং সে আতঙ্কিত হতে পারে কোন পর্যায়ে গেলে, সে যেহেতু লাশ আনা নেওয়া করে, আমরা কিন্তু সেটাও বুঝতে পারি। সো আলটিমেটলি ভয় জিনিসটা আমি যেটা দেখলাম দোষ, এটা মোস্ট অফ দ্য টাইম হুট করে আসে না, খুব সুন্দরভাবে সাইলেন্ট ভাবে ক্রিয়েট হয়, তারপরে লাস্ট সিচুয়েশনটাতে যে আমরা আমাদের মানসিক অবস্থা হারিয়ে ফেলি, যেটা ইমাম ভাইয়ের ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে যেটা হয়েছে। তো আসলে কি বলবো, আর কিছু বলার নাই। মানে অ্যাট দ্য সেম টাইম খুবই হরিফাইং এবং খুবই ট্র্যাজিক একটা, মানে যেই জিনিসটা আমাদেরকে একই সাথে ভয়ও দিচ্ছে এবং আমাদের খুব মনও খারাপ হয়েছে আপনার লাস্ট যে অ্যাক্সিডেন্টের কারণে। তবে আশা করছি আপনি যেভাবে বলছিলেন যে আপনার লাইফ অচল হয়ে গেছে, না, আপনার লাইফ অচল হবে না। যদি মালিক চায়, অনেক কিছুই আছে, অনেক কিছুই করার আছে, অনেক কিছুরই সময় আছে, চিন্তা করবেন না ইমাম ভাই। ওকে, অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনার এই ঘটনাটা সবার সাথে শেয়ার করার জন্য। ওকে, এক এক করে কিন্তু প্রত্যেকের ঘটনায় শোনা হয়ে গেল, অর্থাৎ
প্রত্যেকের এক্সপেরিয়েন্স আমরা জানলাম। আসলে প্রত্যেকের এক্সপিরিয়েন্স জানলাম, অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স জানলাম, কিছু এক্সপিরিয়েন্স মনে হলো যেন মানে ভয়টা এখনো যায়নি তাদের ভিতর থেকে, এরকম কিছু এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা পেয়েছি। আর কেউ কেউ একটা ভয়ের ফলে সারা জীবন ধরে কষ্ট সাথে নিয়ে ঘুরছে, সেটাও কিন্তু আমরা পেয়েছি। রাইট। এবং আমার একটা জিনিস না মানে খুব কিশোর ভাই যেটা বললো, আমার একটা কথা খুব কানে ভাসে, যে উনি যখন বললো না যে খাটিয়াটার মধ্যে নিজের শার্টের অংশটা দেখতে পেল ওই রাস্তার মধ্যে, মানে ওই দৃশ্যটা চিন্তা করলে আমার কাছে একটু অন্যরকম মনে হয়। আসলে মানে আনবিলিভেবল। যাই হোক, আসলে আনবিলিভেবল কিছু ব্যাপারগুলো নিয়েই তো ঘটে। আজকে আমরা যেইখানটাতে আছি, যে বাসাটার মধ্যে আছি, সেখানেও আনবিলিভেবল কিছু ব্যাপার ঘটেছে বলেই আছি, তাই না? এবং আমরা সেই ঘটনায় যাওয়ার আগে একটু আপনাদেরকে এই বাসাটার ভেতরের বর্ণনাটা আর একটু আমরা দিতে চাই। এখানে 3টা বেডরুম আছে এবং এই বাসাতে 3টা ওয়াশরুম আছে আর ডাইনিং স্পেস আছে। এখন একটা সবাই, তুই তো দেখেছিস, আর এখানে সবাই দেখেছে কিনা জানি না, অলরেডি অনেকেরই দেখা হয়ে গেছে, যে একটা যে ওয়াশরুম রয়েছে, বেশ বড়সড় একটা ওয়াশরুম আনইউজড অবস্থায় রয়েছে। ইয়েস, দ্য ওয়ান এন্ড অনলি কমন ওয়াশরুম, যেটা মানে সবগুলো তো অ্যাটাচড, আর যে একটা কমন ওয়াশরুম, সেই ওয়াশরুমটা ইউজ হয় না। রাইট। এবং এটার পেছনে একটা কারণ আছে, এই ওয়াশরুমটা ইউজ না হওয়ার পেছনে। দ্য থিং ইজ, আমি তাহলে বলেই দিই, তাই না? কি বলিস? প্লিজ। ওভারঅল আজকে এই প্লেসটাতে আমরা যেখানে এসেছি, ইট বিলংস টু আ ডক্টর ফ্যামিলি, টু বি অনেস্ট। বাবা মা দুজনেই ডক্টর এবং তাদের একজন সন্তান ছিল। মেইন ব্যাপারটা যেটা, যে মেইনলি এখানে আমরা যার মাধ্যমে এসেছি, যার সাথে কথা বলে এসেছি, তিনি হচ্ছেন, তার নামটা আমরা বলতে পারছি না, তিনিও একজন ডক্টর এবং তিনি গাইনি স্পেশালিস্ট, প্লাস উনি শিশু বিশেষজ্ঞ বটে একই সাথে। এবং উনি কিন্তু এখনো সেই তার প্রফেশনে আছে এন্ড শি ইজ রানিং ভেরি গুড। সো ওনার নাম নিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, ডক্টরস লিভ অন রেপুটেশন। সো সেগুলো নিয়ে আমরা কোনো কথা যাবই না। যেটা বলতে চাচ্ছিলাম, যে ওনার সমস্যা একটা জায়গায় শুরু হয়, সেটা এই বাসায় আসার পর থেকে শুরু হয়। উনি অনেক শিশুর চিকিৎসা করতেন, তার মধ্যে খুব দুর্ভাগ্যজনকভাবে কিছু শিশু হয়তো মৃত্যুবরণ করত, কিছু শিশু হয়তো চিকিৎসা যখন থেকে প্রয়োজন তার অনেক পরে আসতো, সেই কারণে তার পক্ষে হয়তো রিকভার করা সম্ভব হতো না, বা কিছু শিশু ন্যাচারাল কারণে হঠাৎ করে এমন একটা বাজে পর্যায়ে চলে যেত যে তাদেরকে বাঁচানো সম্ভব হয় না। আসলে একটা ডাক্তারের জীবনে হয়তো এই ঘটনাটা মানে প্রত্যেক ডাক্তারের জীবনে কম বেশি আছে। হ্যাঁ, অবশ্যই। যারা হার্ট স্পেশালিস্ট তারা তো প্রতিদিন 2-3টা মৃত্যু হয়তো দেখে, এতটাই নর্মাল তাদের কাছে। বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, মৃত্যুর পরে যদি রোগীর সাথে কারো ইন্টারাকশন হয়, সেটা হচ্ছে প্রবলেম। যেই প্রবলেমের কারণে আমরা আজকে এসেছি। আজকে আমরা যেই বাসাটা এসেছি, সেই ওই ডাক্তার মহিলার, ওনার একজন সন্তান ছিল। ওনার প্রথম প্রবলেমটা শুরু হয় এই বাসার পরেই। উনি বেশ কিছু শিশুর চিকিৎসা করতে করতে একসময় হঠাৎ খেয়াল করে যে তার আশেপাশে সে নিজের অজান্তেই কিছু অস্তিত্ব টের পাচ্ছে। এবং যেই শিশুগুলোকে অনেক সময় সে মানে ডেলিভারি করার সময় দেখা গেছে মৃত প্রসব হয়েছে যেই শিশুগুলোকে, এবং হয়তো বা এর পরবর্তী সময়ে কোনো না কোনো অসুখে মারা গেছে, এই ধরনের শিশুগুলার অস্তিত্ব উনি এই বাসার মধ্যে পেতে শুরু করে। এবং দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে ওনার হাজবেন্ড একেবারেই টের পায় না, সেও একজন ডাক্তার, আর টের পেত হচ্ছে তার যে সন্তান ছিল, 6 বছর বয়সের যে ছেলেটা ছিল, সে টের পেত। সে মাঝে মাঝে ভয় পেত। মা বুঝতো যে ছেলে কেন ভয় পাচ্ছে, বাট সে যাতে ভয়টাকে আঁকড়ে না ধরে সেজন্য তার সামনে কখনো স্বীকার করেননি, কারণ মাও কিন্তু সেম ভয়েই থাকতো। রাইট। এবং মা এই ভয়টা জানে বলে তার আরো বেশি ভয় করতো তার ছেলের না কোনো ধরনের কোনো প্রবলেম হয়। যে ওয়াশরুমটার কথা বলছিলাম আমরা, যেটা মানে রেহান আর আমি বললাম একটু আগে যে এটা এখনো আনইউজড অবস্থায় রয়েছে, এটা মানে কমন ওয়াশরুম যেটা ব্যবহার করা হয় না, এটার যে কারণটা আছে দোস্ত, কারণটা বলে দে। কারণটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি বারবারই বলেছি ওনাদের একটা সন্তান ছিল। যাই হোক, 6 বয়সের সেই সন্তান আসলে এই বাসার ভেতরেই মৃত্যুবরণ করে, এবং সেটা যেই কমন বাথরুমের কথা আমরা বলছিলাম, সেই কমন বাথরুমের ভেতরেই তার লাশটা ওখানেই পাওয়া যায়, এবং মৃত্যুর কোনো কারণ অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায়নি। হি ওয়াজ টেকিং আ শাওয়ার, মজা করে নিজে শাওয়ার নিচ্ছিল, এবং রান্নাঘরে তার মা ছিল, দরজা খোলা অবস্থায় সে মায়ের সাথে কথা বলছিল, এই সেই অনেক রকম দুষ্টুমি। হঠাৎ করে শুধু পানির ঝাপাঝাপি খুঁজে পাওয়া যাচ্ছিল। অনেক সুন্দর একটা বড় বাথটাবের মতন আছে এখানে, এটার ভেতরে পানির ঝাপাঝাপি শব্দ পাওয়া যাচ্ছিল। বাচ্চা খেলছে, মা রান্না করছে। হঠাৎ করে
ভিতরে এসে উনি দেখতে পান ওনার সন্তান মৃত বাথটাবের ভেতরে, এবং ভিতরে এক ফোঁটা পানি নেই। এবং আরো একটা বিষয় হচ্ছে যে এই ওয়াশরুমটাতে তখন উনি যেই চিকিৎসারত অবস্থায় যেই শিশুগুলো মৃত্যুবরণ করেছে, কিছু কিছু শিশু হয়তো এটা ওনার মনের ভুলের কারণে হতে পারে, মানসিক চিন্তা থেকে হতে পারে, এই ধরনের কিছু শিশুর অস্তিত্ব উনি এখানে দেখতে পেয়েছেন। এই বাথরুমে উনি শিশুদের কান্না শুনতে পেতেন, এবং সেম জিনিসটা ওনার ছেলের ক্ষেত্রেও হতো। এবং এই কারণেই মানে ওই ছেলেটার মৃত্যুর আগেও মানে খুব একটা যে ব্যবহার করা হতো এই বাথরুমটা তা না, বাট যেহেতু একেবারেই কোনো সেই রকম প্রুফ তাদের কাছে নেই, ওই জন্য তারা, যেহেতু এরকম একটা সায়েন্স ফ্যামিলি বলা যায়, তাই না, 100% সায়েন্সে বিশ্বাসী একটা ফ্যামিলি, তারা তো হঠাৎ করে এই ধরনের জিনিসগুলো আসলে বিশ্বাস করে নেয় না। এবং একটা পয়েন্ট আমি যেটা বলতে চাই যে মনে কর যে বা ওনারা মানে সায়েন্সে বিশ্বাস করবে এটাই খুব স্বাভাবিক, ডক্টর হিসেবে এটাই খুব স্বাভাবিক বিষয়। একটা পয়েন্ট কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা, যে আমি ধরে নিতে পারি সে যতই সায়েন্স বিশ্বাস করুক যাই করুক, সে তো মানুষ, তার ঊর্ধ্বে তো না, তারও একটা মানবিকতা আছে, তার সে ডক্টরও অসুস্থ হতে পারে, ডক্টরও পাগল হতে পারে। সো আমি ধরে নিচ্ছি যে তার যে সে মৃত্যুগুলো দেখেছে সেই জন্য তার মেন্টাল অবস্থার কারণে সে বাসায় ওই শিশুগুলোর মানে টের পেত, হতেই পারে, বাট তার বাচ্চা তো এগুলো দেখে নাই, কখনোই না। তার বাচ্চা কেন টের পাবে? তার বাচ্চা কেন ভয় টের পায়নি? দোস্ত, তুই মনে আছে লি এর বাসার মধ্যে ওরা টিভির উপরে হাতের ছাপ পেত ছোট ছোট? হ্যাঁ, এই বাথরুমে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। কেউ এই বাথরুমটা ইউজ করেনি সারাদিন, কিন্তু ভেজা ভেজা পায়ের ছাপ, এটা উনি নিজে পেয়েছেন, উনি নিজে আমাদেরকে বলেছেন। ইনফ্যাক্ট উনি ছবিও তুলে রেখেছেন, বাট ছবি উনি আমাদেরকে দেননি। প্লাস ওনার যেই ছেলেটা ছিল, সেই ছেলে মোস্ট অফ দ্য টাইম এই বাথরুমের আশেপাশে যাওয়ার সময় সে অনেকবার বলেছে মাকে যেন বাথরুমে ঢুকেছে, মাকে যেন বের হয়ে দৌড় মারলো। এই ধরনের বেশ কিছু ঘটনা এই বাসায় অনেক দিন ধরে ঘটেছে। তারপরে ভয়টা যখন তাদের জন্য মোটামুটি একটা ইজি ব্যাপার হয়ে গেল যে না থাকে এরকম বোধহয় হবেই, তখন মৃত্যুটা হয়। আর এরপর থেকে এই বাসাটা বলতে পারেন যে এত সুন্দর একটা বাসা এক অর্থে অভিশপ্তই হয়ে গেছে, অন্তত তাদের কাছে। কাইন্ড অফ। এই কারণেই তারা থাকেন না, এবং বাসাটা ভাড়া দেন শুধুমাত্র সেই ব্যক্তিদের কাছে যাদের কোনো সন্তান নেই, বা অন্তত 12-13 বছরের নিচের বয়সের কোনো সন্তান নেই। আর আজকে আমরা এই বাসাটাতে এসেছি এরকমই যেই ডক্টর ফ্যামিলি আছে তাদের কনসার্ন নিয়ে, এবং যারা বর্তমানে বাসায় আছে খুবই ছোট একটা ফ্যামিলি, সো তাদের কনসার্ন নিয়ে দুজনেরই মতামতের ভিত্তিতেই কিন্তু আজকে আমরা ডর এখানে ধারণ করতে পারছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে এই বাসাটার আসার পেছনের ঘটনাগুলো। এবং আমরাও যে একেবারেই কিছু টের পাইনি তা কিন্তু না। সুমন, what do you think? কোর্স আমরা ওই যে উনি বারবার বলছিলেন যে কি একটা অস্তিত্ব যেন টের পাওয়া যায়, কি একটা অস্তিত্ব যেন আছে। আসলে আমরা যে অস্তিত্বটা শুধু আমরা না রেহান, আমি আর তুই না, আমার ধারণা প্রত্যেকেই পেয়েছি, কিন্তু এক্সপ্লেইন করতে পারবে না কি রকম একটা অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। সেটাই। ওয়েল, বাচ্চাদের কথা বলতে বলতে আবারও মনে পড়ে গেল যে একটা বাচ্চাকে নিয়ে একজন জানতে চেয়েছিল আমার কাছে, ওনার নামটা আমি আবারও ভুলে গেছি। হাউ সিলি অফ মি। মঈন, খুব সম্ভবত মোহাম্মদ মঈন বা এই ধরনের কিছু, বা ইব্রাহিম, একেবারেই মনে নেই। যাই হোক, উনি যে বাচ্চাটার সম্বন্ধে জানতে চাচ্ছিলেন, ওইটা হচ্ছে ইউকে তে পেইন্টিংটা বুঝছিস খুব নাম করছিল, হ্যাঁ, দ্য ক্রাইং বয়। রাইট, এটা খুবই একটা নাম করা, অনেক নাম করা কিন্তু ব্যাপারটা, এবং এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। সো অ্যাকচুয়ালি ছবিটা কে এঁকেছিল এটা অনেক মোটামুটি করে বের করা গেছে। দ্য পিকচার ওয়াজ ড্রন বাই ব্রুনো অ্যামাডিও, যাকে কিনা অনেকে ব্র্যাগোলিনো বলতো, এই নামেও পরিচিত ছিল। এবং সেই ছবিটা, সে যে বাচ্চাদের একটা ছবি না কিন্তু প্রায় 60 থেকে 65টা ছবি সে আঁকে, এবং সেই ছবিগুলো সে এঁকেছিল শুধুমাত্র একটা রিপ্রেজেন্টেশন। ওটা হচ্ছে ভেনিস এলাকায়, মানে স্পেনে, হ্যাঁ, সামওয়্যার বিসাইড বার্সেলোনা। ওকে, হ্যাঁ, যেভাবে আমি যতটুকু পড়েছি। তো সেই বার্সেলোনায় ওদিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী যে এফেক্ট, প্রচুর ছেলে মেয়ে কিন্তু অরফ্যান হয়ে গেছে, অর্থাৎ এতিম হয়ে গেছে। এইরকম বাচ্চাদের ছবিগুলো রিপ্রেজেন্ট করার জন্য উনি ক্রাইং বেবিদের ছবি আঁকতো, এবং সেটা একটা স্টাইলে পরিণত হয়েছিল এক সময়, যে জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য যে দেখো আমাদের দেশে এখন কত অরফ্যান, জাস্ট বিকজ এই যুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক তার পর। মজার ব্যাপার হচ্ছে ছবিগুলো ইংল্যান্ডে চলে যায়, ইংল্যান্ডে ট্রান্সফার হয় প্রচুর কপি, এবং থাউজেন্ডস অফ কপিস হয় সেটার, এবং প্রচুর বাসায় এই ক্রাইং বয়ের ছবি অথবা ক্রাইং গার্লের ছবি ছিল। কেউই জানে না যে এটা স্টার্টিংটা কিভাবে হয়েছিল, কারণ হঠাৎ করে যেটা হয়, দ্য সান নামে একটা পত্রিকা ছিল 1985-এ, হঠাৎ করে তারা একটা খবর ছাপে। খবরটাতে বলা হয় যে দ্য ক্রাইং বয় ছবিটা খুব সম্ভবত অভিশপ্ত। কেন? কারণ হচ্ছে এই ছবিটা আছে এমন অন্তত 50 থেকে 60টা ফ্যামিলিতে গত 5 বছরে আগুন লেগেছে, এবং প্রত্যেকটা বাসাতেই এই ছবিটা আছে।
এবং রন হলস নামে একজন আছেন, সে হচ্ছে একজন ফায়ারম্যান হিসেবে কাজ করে। সে অন্তত 50টা বাসায় গিয়েছে যে হ্যাঁ এই ছবিটা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছবিটা পুড়ে না, বাসা পুড়ে যাচ্ছে, ছবি পুড়ে না। কেউ বলতে পারে না যে ছবিটা কেন পড়ে না। ইট ইজ আ ডিসগাস্টিং থিং। এবং এক পর্যায়ে পুলিশ এসে বিভিন্ন বাসা থেকে ছবিগুলো কালেক্ট করে নিয়ে পুড়িয়ে দেয়, একসাথে অনেকগুলো ব্লাস্ট ক্রিয়েট করে তারা পুড়িয়ে দেয়। এবং তারপরে যেটা হয়, এক সাংবাদিক নিজেই বলেছিল যে না এগুলো ফালতু কথা, মিথ্যা কথা, একটা ছবির জন্য কেন পুড়বে এই সেই। সে নিজেই কতগুলো ছবি কালেক্ট করে থানার উপরে নিয়ে গিয়ে পোড়ায় এবং তারপরে সেই ছবির একটা রেপ্লিকা তাকে গিফট করা হয়, তার অফিসে ঝুলিয়ে রাখা হয় মজা করে। এবং সেই অফিসে সেদিন ঢুকে সে ওই ছবিটা দেখে তার ইংলিশ কথা অনুযায়ী ডেড হোয়াইট, মানে মৃত মানুষের মতন সাদা হয়ে যায় তার ফেস ভয়ে। এবং সে বলে যে না কোনোভাবেই এই ছবি আমার এখানে রাখা যাবে না। কিন্তু সেই কিন্তু বলেছে পোড়া ওটোরা এগুলো কোনো ব্যাপার না, ব্লা ব্লা ব্লা। এরপরে অনেক ঘাটাঘাটির পরে শেষ পর্যন্ত একটা সোর্স পাওয়া যায় দোস্ত, সেটা হচ্ছে অনেক আগে ওই লোকটা যখন প্রথমে ছবিটা আঁকে, যেই বাচ্চাটার প্রথম ছবি আঁকে, সেই বাচ্চাটার নাম ছিল ডন বনিলো। এবং এই বাচ্চাটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তার বাবা মাকে নিজের চোখে পুড়ে যেতে দেখে বাসার সামনে। এবং সেই বাচ্চাটা পুড়ে যেতে দেখার পরে তাকে দত্তক নেয় ওইখানের চার্চ, ঠিক আছে, নিয়ে তখন ওই বাচ্চাটার সাথে দেখা হয় যার কথা বলছিলাম শুরুতে, ব্রুনো অ্যামাডিও, যে কিনা পেইন্টার, ওই স্পেনেই ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়। প্রিস্ট তাকে অনেক মানা করে যে এই বাচ্চাটার নামে অনেক বদনাম আছে, আপনি এই বাচ্চাটাকে দত্তক নেবেন না। এই বাচ্চাটার নামে এখন পর্যন্ত 18 জায়গা থেকে কমপ্লেন আছে যে এই বাচ্চাটা থাকলে আগুন লেগে যায় সেখানে। একে সবাই ওইখানের এলাকার লোক বলতো ডেভিল চাইল্ড, মানে শয়তানের ছেলে বলা হতো। কিন্তু তারপরেও ব্রুনো আমাডিও অর্থাৎ আর্টিস্ট নিজে জোর করে তাকে দত্তক নেয়, বলে যে আমি এসবে বিশ্বাস করি না, এটা কোনো ব্যাপার না। তারপরে উনি এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে অনেকগুলো ছবি আঁকে, এই কনসেপ্টের ছবি আঁকে, প্রচুর বিক্রি হয় তার ছবি। এবং আফটার 3 ইয়ার্স পরে তার স্টুডিও এবং তার ঘর সব পুড়ে ছারখার। এবং প্রথম উনি যেই কাজটা করেন, তিনি বলেন যে সবকিছুর জন্য এই ডন ছেলেটার দায়ী এবং ওকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে চলে যায় এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম হি ওয়াজ সিন। তার অনেক দিন পরে 19 বছর পরে 1976-এ একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে নিজেকে একটা দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ব্লাস্ট হয়ে যায় এবং সেখানে সব পুড়ে ছারখার হয়ে যায়। ড্রাইভারকে চেনার কোনো উপায় নেই, কিন্তু অনেক ভেতরে একটা পায়জামার ভিতরে প্লাস্টিক দিয়ে র্যাপ করা অবস্থায় একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, যেটা কখনো টাচ করা হয়নি আগে, উইচ সেইস ডন বনিলো, মানে সেই ডেভিল চাইল্ড। এবং আবারও কিন্তু সে সেই আগুনের কাছেই দোষ, মানে ও নিজে যেমন মানে পুড়িয়েছে অনেক কিছু, নিজেও পুড়ে গেছে। সবাই বলে ওই পেইন্টিং গুলো যতগুলো ছিল এই সবগুলো হচ্ছে ডন বনিলো নামে ছেলেটারই আক্রোশ থেকে পেইন্টিং গুলোতে ছড়ানো হয়েছে। এবং দোস্ত বিবিসির তরফ থেকেও এটা নিয়ে রিপোর্ট পাবি তুই ইউটিউবে, যেখানে ছবিটাতে ফ্লেম দিয়ে রাখা হয়েছে, আগুন ধরে না, নিজের চোখে দেখে নিস। সো দ্যাট ইজ কাইন্ড অফ ইট। এই ধরনেরই ছিল দ্য কার্স অফ আ ক্রাইং বয় পিকচার, অর্থাৎ অভিশপ্ত, মানে কান্না করছে এমন একটি অভিশপ্ত বাচ্চার চিত্র, যেটা নিয়ে পুরো ইংল্যান্ড নড়ে চড়ে বসেছিল। দ্য সান অনেক নাম করা একটা পত্রিকা, বাই দ্য ওয়ে দ্য সান পত্রিকায় এই জিনিসগুলা যে হলো, এই সান পত্রিকারই এক জার্নালিস্ট কিন্তু যে পুড়িয়েছে বললাম না, এই ঘটনাটা বললি, সাংবাদিকের একটা রাইট, এই খবরটা প্রচার করা 3 বছরের মধ্যে সান পত্রিকা বন্ধ হয়ে যায়। নিজেদের মধ্যে গন্ডগোল লেগে, কিছু জায়গায় আগুন লেগে সান পত্রিকা বন্ধ হয়ে যায়। আমি চিন্তা করছি এই ছবিটা এবারের ডরের ছবি হিসেবে ফেসবুকে পোস্ট করব। ছবিটা ইচ্ছা করলেই পাওয়া যায় নেটে সার্চ করলেই, বাট আমি জানতে চাই, আমার ধারণা কেউ ভয়ে লাইক দিবে না। লাইক দিক আর না দিক, আমি জানতে চাই ডর যেহেতু আপনারা শোনেন, কার এত বড় সাহস আছে এই ছবিটা সেভ করে বাসার পিসিতে ওয়ালপেপার বানিয়ে রাখবেন আজকের রাতটা শুধু। ওকে, তবে আরো একবার বলি, সাবধান হয়ে প্লিজ। এটা কিন্তু আমরা বলছি, কিন্তু পরবর্তীতে দায়িত্ব যেন আবার ডর টিমের উপর না বর্তায়, কারণ এর পেছনের ঘটনাও কিন্তু সমস্ত কিছু বলা হয়েছে আপনাকে। এক্স্যাক্টলি, সো দ্য ফিয়ার ইজ অল ইয়ার্স, আপনি চিন্তা করেন। সো আজকে এই ছিল মোটামুটি ডরের এপিসোডের প্রত্যেকের এক্সপেরিয়েন্স, এবং আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ঠিক সামনের সপ্তাহে, এটাই মনে করে দিতে নিচ্ছিলাম, ডু ইউর প্রমিস, সামনের সপ্তাহে আরো কোনো একটা হন্টেড জায়গা থেকে আবারও সুমন আর রেহান আপনাদের সাথে যোগাযোগ করবে। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ৭৬তম পর্ব আমরা আজকের মতো শেষ করছি। ৭৭তম পর্ব নিয়ে আগামী বৃহস্পতিবার রাত 12টায় আপনার দরজায় আরো একবার কড়া নাড়ব আমরা। ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন। আরজি কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।